ক্লাস রেকর্ড হচ্ছে, এগুলো সবাই জানেন তাই না? হ্যাঁ, জি না স্যার, এগুলো সবাই জানে না। জি না স্যার। আগের টিচার এগুলো বলে নাই? জি না। ও, তাহলে দু একজন যারা বলতেন আপনার নিজে থেকে আর কি জানেন, অন্য কেউ জানেন আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি হোয়াইট বোর্ড দেখে রাখতে হবে। ঠিক আছে, আমরা এটাতে শুরু করি। আমরা এখন জানি যে আসলে কি, মনে করেন যে আমাদের যে ওয়ার্ডপ্রেস আসলে মূলত ভাবে দুটা ল্যাঙ্গুয়েজে তৈরি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার একটা ল্যাঙ্গুয়েজ, মানে আমরা মানুষ বাংলা ভাষায় কথা বলি, আমেরিকান মানুষ ইংলিশে কথা বলে, তারপরে ভারতীয়রা নানান ধরনের, বাংলাদেশের মানুষও অনেক জায়গায় জেলায় বাংলা ভাষা হলেও মানে ভাষা উচ্চারণ এবং কথা বলার ধরন সবকিছু মিলে অনেক কিছু আলাদা আছে, তাই না? অনেক আলাদা আছে। যেমন ভারতে একটা দেশ দেশ একটা, কিন্তু ভাষা আছে মাল্টিপল, অনেকগুলো ভাষা আছে তাদের। তাহলে আমরা একটা জিনিস এখন বোঝার চেষ্টা করি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার যে ভাষা বোঝে, কম্পিউটার যে ভাষাটা যে ভাষা বুঝে, সেটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে কম্পিউটারের সাথে আমি যে ভাষায় কথা বলি, কম্পিউটারের সাথে আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে প্রোগ্রামিং। আমি এখন কথা বলি যে আমি মুখে কথা বলতেছি, এটা কি কম্পিউটার বুঝতে পারবে আমি মুখে কি বলতেছি? কম্পিউটার এটা বুঝতে পারবে না। কারণ হচ্ছে কি, আমি যে কথাটা বলতেছি এটা কম্পিউটারের ভাষা না, কম্পিউটারের ভাষা হচ্ছে এটা অন্যরকম ভাষা। কম্পিউটারের ভাষাতে যেভাবে কাজ করতে হয় সেটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষায় কথা বলতে হয়। তাই প্রোগ্রামিং সাথে কি হয়, ল্যাঙ্গুয়েজ যুক্ত হয়। ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ ইংলিশ শব্দ, এর বাংলা কি? ভাষা, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং ও ল্যাঙ্গুয়েজ, তার মানে প্রোগ্রামিং এর জায়গাটা আমরা যদি কম্পিউটার লাগাই তাহলে কি হবে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত হচ্ছে একটা কম্পিউটারের ভাষা, যে ভাষা আমরা মানুষরা কম্পিউটারের সাথে মানে একটা যন্ত্রের সাথে কথা বলতে যে ভাষাটা প্রয়োজন হয় ওটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস মানে যত পৃথিবীতে যত সফটওয়্যার আছে তারা যে কোনো না যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কি হয়, ইউজ হয়, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে। এই একটা ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু একটা রেডি টু ওয়ার্ডপ্রেস, রেডি সফটওয়্যার। আমি বললাম এটা রেডি সফটওয়্যার, কেমনে বললাম, কেন বললাম এটা রেডি সফটওয়্যার? কারণ হচ্ছে এখানে আমি দেখেন একটা পোস্ট অ্যাড করতে চাইতেছি, আমি জাস্ট অ্যাড পোস্টে ক্লিক করব, আমার এখানে পোস্ট তৈরি করার অপশন চলে আসবে। দেখেন আমি এখানে অ্যাড পোস্ট ক্লিক করব, আমার এখানে অনেক পোস্ট তৈরি করার অপশন চলে আসছে, তাই না?
একটা পোস্ট তৈরি করার অপশন আছে। এটা পোস্ট তৈরি করে কি লাগবে, মানে ইমেজ দিতে হবে, অথর দিতে হবে, সিঙ্গেল টেমপ্লেট দিলাম, একটা যে কোনো আমরা একটা ইউজ করতে পারি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু এমনি এমনি হয় নাই। এটার ভিতরে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ফাইল আছে, যে ফাইলগুলোর মাধ্যমে কি হয়েছে, এইটা কি করতে পারতেছে, বুঝতে পারতেছে যে আমাকে এখন একটা পোস্ট করতে হবে, এবং এই পোস্ট করার জন্য আমাকে এই ফিল্ডগুলো দিতে হবে। এই যে একটা সফটওয়্যার, আমরা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু যে ডেভেলপার হিসাবে এটা একটা সফটওয়্যার ইউজ করতেছি। এইগুলোকে তো একে বলা হয় ওয়েব সফটওয়্যার। কি সফটওয়্যার বলা হয়? যেগুলো ওয়েবসাইট বা ওয়েবে চলে, এগুলো হচ্ছে ওয়েব সফটওয়্যার। আর যেগুলো মোবাইল অ্যাপ যেগুলো যেমন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিই, এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার। আবার অ্যাপলের জন্য যে সফটওয়্যারগুলো আছে, এটা হচ্ছে অ্যাপল সফটওয়্যার। আর ওয়েব সফটওয়্যার কোনগুলো, যেগুলো ব্রাউজারের মাধ্যমে চলে, এগুলো হচ্ছে কি সফটওয়্যার? ওয়েব অ্যাপ, মানে হচ্ছে ওয়েব সফটওয়্যার। এগুলো হচ্ছে আমাদের কি ওয়েব অ্যাপ। ওয়েব হচ্ছে ওয়েবসাইট থেকে আসতেছে কি ওয়েব, WEB, ওয়েব। তাহলে ওয়েবসাইট থেকে আসতেছে কি আমাদের ওয়েব, এবং আমাদের যে সফটওয়্যারটা বানাইতেছে এটার নাম হচ্ছে কি অ্যাপ। তাহলে আমরা ওয়েব অ্যাপ বা ওয়েব সফটওয়্যার বলে, ওয়েব সফটওয়্যার, ওয়েব অ্যাপ বা ওয়েব সফটওয়্যার অনেক সময় বলা হয়। তাহলে আমরা ব্রাউজার, মানে আমরা এই সফটওয়্যারটাকে আমরা ইনস্টল দিচ্ছি, এই জায়গায় আমি এখানে হোয়াইট বোর্ড ইউজ করতেছি, ব্যবহার করতেছি, এটাকে আমি পিসিতে ইনস্টল দিচ্ছি এজ এ সফটওয়্যার হিসাবে, ইনস্টল দেই নেই। জি না। ইনস্টল দেই নেই, কারণ হচ্ছে কি এটাকে এখন কোনো ইনস্টল দেওয়ার প্রয়োজন নাই। কারণ হচ্ছে এটা আমাদের, এটার জন্য আমাদের যে সফটওয়্যারটা মানে এটার ভিতরে ঢুকতে যে আমার সফটওয়্যারটা লাগে, ব্রাউজার, এই ব্রাউজারটা আমরা ইনস্টল দিছি। আর ব্রাউজার কি করতেছে, এই সফটওয়্যারটা কি করতেছে, রান করতেছে। ব্রাউজার বুঝতেছে যে সফটওয়্যারটা, এই ওয়েবসাইটটা রান করার জন্য আমার এই কম্পোনেন্ট দরকার, সেই সবকিছু চালাইতেছে। আমরা জাস্ট শুধুমাত্র কি করছি, ব্রাউজারটা ইনস্টল দিতেছি। তাহলে এটা হচ্ছে ব্রাউজার, মানে যে সব ওয়েবসাইটগুলোতে আমরা ঢুকি, এগুলোকে বলা হয় ওয়েব অ্যাপ বলা হয়, ওয়েব সফটওয়্যার বলা হয়। এগুলো নানান ধরনের নাম আছে তাদের, ওয়েবসাইটও বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ। তাহলে ওয়েবসাইটে আমরা বেশ কয়েকটা নাম পাইলাম, ওয়েবসাইটে বেশ কয়েকটা নাম পাইলাম না? একটা ওয়েব অ্যাপ পাইলাম, ওয়েব সফটওয়্যারও বলে, আবার ওয়েবসাইটও বলা হয়। তো তিনটা নাম আমরা পাইলাম ওয়েবসাইটের, নাকি? আচ্ছা, জি তাহলে স্যার। এই যে আমরা যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইউজ করতেছি, এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আসলে একটা সিএমএস। এই ওয়ার্ডপ্রেসটা আসলে কি একটা সিএমএস। সিএমএস এর ফুল, সিএমএস। সিএমএস। সিএমএস কিন্তু অনেক ধরনের সিএমএস আছে। আমরা যদি গুগলে লিখে সিএমএস লিখে সার্চ দিই, দেখেন গুগলে সিএমএস লিখে সার্চ দিলাম। আচ্ছা, আমাকে গুগলে সিএমএস লিখে দিয়ে দিচ্ছে, শুধুমাত্র সিএমএস দিচ্ছে। আমরা যখন সিএমএস ওয়েবসাইট, সিএমএস লিস্ট লিখে আমরা কি লিখবো, সিএমএস লিস্ট। গুগলে লিখলাম সিএমএস লিস্ট, দেখেন এখানে দেখেন এই ইমেজটা দেখেন, এখানে দেখি আমরা ওয়ার্ডপ্রেস আছে, তারপর হচ্ছে ড্রুপলা আছে, জুমলা আছে, শপিফাই আছে, স্কোয়ার স্পেস আছে, তারপর হচ্ছে উইক্স আছে। উইক্স এর নাম অনেকে শুনতে পারেন, আগে যারা কাজ করছেন বা একটু গবেষণা কাজ টাজ করেন। উইক্স এর মাধ্যমে কিন্তু ওয়ার্ডপ্রেস উইক্স এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়, ওটাও একটা কি সিএমএস। সিএমএস এর মধ্যে দেখেন ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপলা আছে, তারপর জুমলা আছে, তারপর হচ্ছে কি শপিফাই আছে। শপিফাই কিন্তু একটা ই কমার্স প্ল্যাটফর্ম ওয়েবসাইট, সিএমএস, মানে ওখানে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট বানানো যায়, অন্য কোনো ওয়েবসাইট বানানো যায় না। আপনি যদি একটা ব্লগ সাইট বানাবেন, ওই শপিফাইতে আপনি বানাতে পারবেন না। আপনি যদি চান আমি একটা বিজনেস সাইট বানাবো, শপিফাইতে বানাতে পারবেন না, কারণ শপিফাই শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট চালু করে তার, এবং তাদের একটা মান্থলি সাবস্ক্রিপশন আছে, মানে প্রত্যেক মাসে শপিফাইকে ফি দিতে হয়, পেমেন্ট করতে হয়, প্রত্যেক মাসে পেমেন্ট করে সাইটটাকে কি করতে হয়, রান রাখতে হয়। স্কোয়ার স্পেসও এমন পেমেন্ট করে তারপরে রাখতে হয়। একমাত্র আছে আমাদের ওয়ার্ডপ্রেস, যেটা ফ্রি। সিএমএসটা কি একদম ফ্রি সিএমএস। আর ওয়ার্ডপ্রেস সিএমএসটা ফ্রি থাকার কারণে, মানে পৃথিবীর প্রায় 40% ওয়েবসাইট, তো তার বর্তমান হচ্ছে 43%, 43% ওয়েবসাইট কি করা হয়, সিএমএস দিয়ে, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে বানানো হয়। ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে বানানো হয়। সিএমএস আসলে ফুল মিনিংটা কি? তা সিএমএস আসলে ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর সিএমএস এর ফুল মিনিংটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে এখানে দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লিখে দিয়েছে তারা, গুগলে সার্চ করার সাথে লিখে দিয়েছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এটা হচ্ছে আসলে কি একটা সিএমএস। সিএমএস এ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কেন বলা হলো?
কেন কন্টেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম বলা হলো? ম্যানেজমেন্ট শব্দের অর্থ আমরা জানি যে কোনো কিছু করে করা, ম্যানেজ করা বা একটা অর্গানাইজ করা, এটা হচ্ছে কি ম্যানেজমেন্টের কাজ। আর সিস্টেম কি, যার মাধ্যমে যে কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি কাজ করা হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যার দিয়ে আমরা কাজটা করছি, একটা সিস্টেম একটা সফটওয়্যার দিয়ে কাজ করছি। আর কন্টেন্ট আসলে এটা কি? কন্টেন্ট হচ্ছে, এখন আমরা নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দেখি টিকটকে, তাই না? নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েটর টিকটকে আছে। তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়, কারণটা কি? কারণ হচ্ছে তার নানান ধরনের ইনফরমেশন কি করে মানুষকে জানায়, মানুষকে দেয়। একটা কন্টেন্ট ক্রিয়েটর কি করে নানান ধরনের ইনফরমেশন দেয়। যেমন আচ্ছা, একটু 5 মিনিট, হ্যাঁ, দুঃখিত। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলছি ওটা হলো কি কিছু? কোনটা? ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালারটা হাঁটাতে বলছিলাম। লাল কালার দিলাম, যে লাল কালার হোয়াইট কালার। ওটা ওরকম না করে ব্যাকগ্রাউন্ডটা হাটিয়ে দিয়ে টেক্সটটাকে ওই ব্যাকগ্রাউন্ড কালার করে দাও। টেস্টের কালারটা লাল কালার করে দিব। হ্যাঁ, আপনার থেকে আমি স্ক্রিনশট দিচ্ছি দুইটা, একটা হচ্ছে লাল কালার ব্যাকগ্রাউন্ড আছে, একটা আছে হলুদ কালার ব্যাকগ্রাউন্ড। হলুদ কালার লাল কালার, এখন কোনটা আছে? অরেঞ্জ কালার না? হ্যাঁ, অরেঞ্জের মধ্যে হালকা একটু রেড কালার একটা ভাব আছে। হ্যাঁ, তো ওইটাই টেক্সট কালার দাও, আর ব্যাকগ্রাউন্ডটা হাটিয়ে দাও, আর টেক্সটটাকে একটু লাইট করে দাও, মোটা না করে লাইট করে দাও, ব্যাস। এটা ছেড়ে দাও, টেক্সটটাকে কালার করে, তারপর দেখো কেমন লাগে। বুঝতে পারছো কি? হুম। তারপরে তোমার ইসের কিছু চেঞ্জেস দিছি। চেঞ্জেস বলতে একটু মডিফাই করতে হবে আমাদের সাইটটাকে, শেল অ্যাপের। ওটারও ডিটেলস তোমাকে মেসেজ করে দিলাম, দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তো রাখো। হ্যাঁ, চেঞ্জ করে দিছি, দেখেন। চেঞ্জ করে দিয়েছো না? তো এর সাথে লাগে গেছে একদম। আরেকটু ডার্ক করা যায়? হোয়াইট করে দিই আর তো আমি একটু, হোয়াইট করে দিই। দাও। হোয়াইট করে দিই, ঠিক আছে, দেখেন তো। হ্যাঁ, হোয়াইট করে দাও তাহলে। হোয়াইট করে বা অন্য কোনো কালার, ইয়েলো কালার করলেও ভালোই হবে। ইয়েলো কালার করলে অন্য কি কালার দিলে ভালো হবে? দুঃখিত। আমরা যে জায়গায় ছিলাম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এ পর্যন্ত কি সবার ক্লিয়ার, যে পর্যন্ত কথা বললাম? Yes, sir. জি স্যার। যারা বোঝেন না তারা তারা বলেন, যারা আগে জানেন না। স্যার জি, আলামিন হাফেজ ভাই, আপনি আনমিউট করেন, নাহলে কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা, এখন যেটা দেখতেছিলাম আমরা, সিএমএস হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর ওয়ার্ডপ্রেসটা আসলে কি দিয়ে তৈরি, তার ব্যাকএন্ডে কি আছে, পিএইচপি আছে, আর হচ্ছে আমাদের মাইস ডাটাবেস হিসেবে আছে কি মাইএসকিউএল। আচ্ছা, এই দুইটা আছে। তার মানে হচ্ছে আমরা এখন আমরা কথা বলি কন্টেন্ট, আসলে যেটা আসলে যে জায়গায় আমরা ছিলাম, কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে এই যে আমরা জানা ধরেন ইনফরমেশন, একটা ওয়েবসাইটে গেলে তখন আমরা কি পাই, ওই ওয়েবসাইটে আমরা কি পাই, ইনফরমেশনগুলো পাই না? যেমন আমি যদি একটা প্লাম্বিং ওয়েবসাইটে যাই, প্লাম্বার হচ্ছে কি, মনে করেন যে যেগুলো হচ্ছে নানান ধরনের মানে নানান ধরনের সার্ভিস দেওয়া থাকে, যেমন ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে এসি মিস্ত্রি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্লাম্বার। যেমন কলের পাইপ ইটি ঠিক করে দেওয়া, এগুলো হচ্ছে প্লাম্বার সাইট। আচ্ছা, একটা প্লাম্বার ওয়েবসাইটে গেলে আপনারা দেখেন, প্রথমে যে আমরা হোম পেজে যাই, একটা প্লাম্বার ওয়েবসাইটে একটা হোম পেজে গেলাম, তাদের হোম পেজে আসলাম। তার মানে দেখেন, এতে তাদের কোম্পানির নাম, তাদের কোম্পানি কি কি সার্ভিস দেয়, এই নানান ধরনের ইনফরমেশন তথ্য আমরা কি করতে পারতেছি,
এখানে কি করতে পারছি, দেখতে পারতেছি না যে এই কোম্পানিগুলো এই ধরনের সার্ভিসগুলো দেয়। তাহলে এগুলো একটা কি ইনফরমেশন, যেগুলো ইনফরমেশন এগুলো হচ্ছে কি আমাদের কি একটা কি কন্টেন্ট। তাহলে কি করতেছি আমরা, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে কি করি আমরা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্টটা কি, এই যে নানান ধরনের ইনফরমেশনগুলো আমরা দেখাচ্ছি, যেমন যদি আমরা নানান ধরনের ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে একটা কি আমাদের কি কন্টেন্ট। এই কন্টেন্টগুলো কি করতে পারি, এই কন্টেন্টগুলো আমরা দেখাচ্ছি, মানে এই কন্টেন্টগুলো কিভাবে দেখাবো, এটা হচ্ছে কি ম্যানেজমেন্ট। যে আমরা এখানে কি দেখাইছি, দেখেন এখানে দেখেন দেখাইছে হলো এখানে আলাদা সার্ভিসের থেকে ক্যাটাগরি লিস্ট করছে। এই ক্যাটাগরি লিস্টগুলো হচ্ছে কি একটা ক্যাটাগরি। আমি চাইলে একজনে এখানে দিচ্ছে, আমি চাইলে কই দিতে পারি, এখানে নিচে দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের তাদের নিজস্ব ছবি দিচ্ছে, তারপরে নাম দিচ্ছে, কি কি সার্ভিস দেয় এই সার্ভিসগুলোর নাম দিচ্ছে। আমরা এগুলো কি এইভাবে না দিয়ে কি করতে পারি, অন্য জায়গায় এই স্থানে না দিয়ে নিচে দিতে পারি। এগুলো উপরে ছবি দিচ্ছে, নিচে টাইটেল দিচ্ছে, আমরা বাম সাইডে ছবি, ডান সাইডে টাইটেল দিতে পারি। তাহলে এই যে আমরা এক একটা জিনিস এক একভাবে সাজাচ্ছি, এই সাজানোটাই হচ্ছে কি ম্যানেজমেন্ট। আর যে সিস্টেমের মাধ্যমে সাজাচ্ছে সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। তাহলে আসলে কি ওয়ার্ডপ্রেসটা আসলে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের শর্ট রূপ কি, সিএমএস। তাহলে ওয়ার্ডপ্রেসের মতো আরো কতগুলো সিএমএস আছে আমাদের, জুমলা আছে, ড্রুপলা আছে, তারপর হচ্ছে উইক্স আছে, তারপরে হচ্ছে স্কোয়ার স্পেস আছে। এগুলো হচ্ছে পপুলার যে সিএমএস গুলো আছে, ওয়ার্ডপ্রেস, ডুপলা, জুমলা, তারপর হচ্ছে এগুলো ক্রাফট, কনসেপ্ট এগুলো আছে, তারপর শপিফাই আছে, বিগ কমার্স আছে, ও কমার্স আসলে আমাদের একটা প্লাগইন, এটাও আর কি একটা সিএমএস এর ভিতরে পড়ে, সমস্যা নাই। ওয়ার্ডপ্রেসের ভিতরে, এটা কি ওয়ার্ডপ্রেসের ভিতরে। আর তারপরে হাফস্পট সিএমএস, তারপর অ্যাডোবি এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো নানান ধরনের সিএমএস আমাদের আছে, উইক্স আছে, নানান ধরনের সিএমএস আছে। তাহলে আমরা জানতে পারলাম কি ওয়ার্ডপ্রেস যদি একটা কাস্টমার না ইউজ করে, সে অল্টারনেটিভ কি ইউজ করতে পারে, এগুলো আমরা জানতে পারলাম। এগুলো নানান ধরনের কোশ্চেন আছে, কোশ্চেন কেমন আসে, সিএমএস ওয়ার্ডপ্রেস কি ধরনের সাইট, মানে কি ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট করে, বা ওয়ার্ডপ্রেস কি ধরনের টাইপের সাইট, কি ধরনের সিস্টেম, এগুলো ইন্টারভিউতে গেলে কোশ্চেন করে ওয়ার্ডপ্রেস কি ধরনের সিস্টেম। তখন আপনাকে বলতে হবে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সিস্টেম। কারণ হচ্ছে সিএমএস এর ফুল মিনিং কি, সিএমএস ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেস কি কোন কোন ল্যাঙ্গুয়েজে রান করে, বর্তমানে ওয়ার্ডপ্রেস রান করে হচ্ছে পিএইচপি দিয়ে আর হচ্ছে মাইএসকিউএল দিয়ে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যাই, তারপর হচ্ছে আমরা এখন আরেকটা জিনিস শিখি। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা করার জন্য আমাদের দুই ধরনের সিস্টেম আছে, না দুইটা বা তিন ধরনের সিস্টেম আছে। যেমন আমাদের এখানে দেখেন, এটা হচ্ছে একটা পোস্ট টাইপ, আর এটা হচ্ছে একটা পেজ। পোস্টটা এখানে দেখেন, এখানে আসতেছে আমরা দেখেন এটা হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে একটা পেজ। এই পেজের ভিতরে যে কোনো একটা সিস্টেম আমরা এডিট করি, একটা এডিটে গেলাম, সিম্পল পেজে আমি এডিট করলাম। এডিট করলে দেখেন এখানে যে অপশনগুলো আছে, আর একটা পোস্ট আমরা এডিট করি, এখান থেকে ডাইরেক্ট আমরা পোস্ট এডিট করি। যেমন যেখানে যাই, আর একটা পোস্টে যাই, আমরা পোস্টে যাই, পোস্টটাকে আমরা কি করি, এডিট করি, এডিটে আসলাম। তাহলে দেখেন এখানে যে সিস্টেমগুলো আছে, এখানে যে বিষয় ইগুলো আছে, অপশনগুলো আছে, আর এখানে যে অপশনগুলো আছে, আমরা এটাতে এইভাবে একটু কম বুঝবো। আমরা এটাতে একটা এই কাজ করি, এটা হচ্ছে গুটেনবার্গের আপডেট ভার্সন, ঠিক আছে। আমরা এটা পুরনো ভার্সনে যাব, পুরনো ভার্সনে গেলে সিস্টেমটা সুন্দরভাবে বোঝা যায় আসলে কোনটাতে কি কি পার্থক্য আছে। এটার জন্য আমাদের যেটা হয়, ক্লাসিক এডিটর নামে একটা আছে, প্লাগইন আছে, ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর নামে আমাদের একটা প্লাগইন আছে। এই ক্লাসিক এডিটর প্লাগইন দিলে আমাদের ওয়ার্ডপ্রেস ওল্ড ভার্সনের যে আছে, এডিট মোডটা আছে, এটা চলে আসবে। আচ্ছা, এখানে আমরা ক্লাসিক এডিটর ইনস্টল দিলাম, আর এখানে আমরা ওয়ার্ডপ্রেস পেজ থেকে যে কোনো একটা পেজকে আমরা এডিট গেলাম। আচ্ছা, এখানে এখন দেখেন সিস্টেমটা দুটো পেজ, একটা এটা হচ্ছে আমাদের কি পেজ, আর এটা হচ্ছে আমাদের কি একটা পোস্ট। পেজ আর পোস্টের মধ্যে পার্থক্যটা কি আমরা দেখি। একটা পোস্টের ভিতরে যখন আসছে তখন থেকে নানা ধরনের ফরম্যাট, এটা কি ধরনের পোস্ট, এটা দেওয়ার অপশন আছে আমাদের এখানে। তারপর নিচে আছে কি ক্যাটাগরি, তারপর নিচে আছে কি ট্যাগ, তারপর নিচে আছে আমাদের পোস্ট অ্যাট্রিবিউট বা টেমপ্লেট, এটা আমাদের দরকার নাই, দেখা দরকার। আর ফিচার্স ইমেজ। তাহলে আমরা এই একটা পোস্টে যখন আসি তখন আমরা এই অপশনগুলো পাই, ফরম্যাট পাই, ক্যাটাগরি পাই, ট্যাগ পাই,
তারপর হচ্ছে পোস্ট টাইপ, মানে পোস্ট বলতে এটা পোস্ট অ্যাট্রিবিউট, এটা আমাদের টেমপ্লেট আর কি। পোস্টে কোন ধরনের টেমপ্লেট শো করবে, এলিমেন্টের ফুল উইড ক্যানভাস, এগুলো আমরা জানি অলরেডি। তাই এখানে ফিচার্স ইমেজ দেওয়ার অপশন আছে। আর একটা যখন পেজে যায় তখন দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়ার অপশন নাই, ট্যাগ দেওয়ার অপশন নাই, তারপর হচ্ছে আপনার যে ফরম্যাট দেওয়ার অপশন নাই। এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি আমরা বুঝতে পারছি? একটা পেজ আর একটা পোস্ট, এই দুটার ভিতরে ডিফারেন্সটা কি বুঝতে পারছি? যে একটা পেজের ভিতরে কি দিতে পারবো না, আমরা ক্যাটাগরি দিতে পারবো না। যখন এখানে আসি অল পেজের ভিতরে আমরা এখানে যদি ক্যাটাগরি নিতে চাই, এখানে ক্যাটাগরি আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে কি ক্যাটাগরি নেওয়ার কোনো মতো অপশন আমাদের এখানে নাই। তারপরে হচ্ছে কি আমাদের কাছে পোস্টের ভিতরে আমরা চাইলে এই যে প্যারেন্ট টেমপ্লেট, পেজ অ্যাট্রিবিউট, প্যারেন্ট টেমপ্লেট, প্যারেন্ট পেজ, এই পেজটা আমরা চাইলে চাইল্ড পেজ হিসেবে দিতে পারি। একটা প্যারেন্ট পেজ থাকে, একটা চাইল্ড পেজ থাকে, কিন্তু এখানে দেখেন প্যারেন্ট পেজ বা চাইল্ড পেজ দেওয়ার কোনো অপশন নাই। তাহলে দেখেন দুটা সিস্টেমটা একই জায়গায়, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে পেজ, দুটার মধ্যে কি আছে, আমাদের রাত দিন তফাৎ আছে। আমরা আপনাকে এই তফাৎটা কেন বুঝাইলাম, যে দুটার ভিতরে পার্থক্য আছে কেন বুঝলাম? কারণ হচ্ছে আমরা ভবিষ্যতে কি করবো, এখানে আমাদের দেখেন যেই কিছু আছে, এলিমেন্টর প্লাগইন যখন ইনস্টল দিচ্ছি তখন আমাদের এখানে এলিমেন্টের নানান ধরনের অপশন চলে আসছে। তখন টেমপ্লেট দিচ্ছি ইনস্টল, তখন টেমপ্লেটের নানান ধরনের অপশন চলে আসছে, এলিমেন্টর ইনস্টল দেওয়ার পরে আসছে। উকমার্স ইনস্টল দিচ্ছে, প্লাগইন, পোস্ট, প্রোডাক্ট অ্যাড করার অপশন চলে আসছে। দেখেন প্রোডাক্ট অপশন, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ, ব্র্যান্ডস, এই যে অপশনগুলো চলে আসছে। আমরা যদি এরকম একটা অপশন বানাইতে চাই, তখন আমাদের এটা জানা দরকার না যে আসলে কোনটার মধ্যে কি পার্থক্য, আমরা কি নিলে আমাদের সুবিধা হবে, কি নিলে আমাদের সুবিধা হবে না, এটা জানা দরকার তো অবশ্যই, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাও আমরা শিখতেছি, জানতেছি কেন পেজ এবং পোস্টের ভিতরে পার্থক্য। কারণ হচ্ছে যে আমরা যখন ভবিষ্যতে এরকম একটা কাস্টম যে অপশন তৈরি করবো, যে প্রোডাক্টের মতো একটা কাস্টম অপশন আমরা তৈরি করতে যাবো, তখন আমাদের জানতে হবে যে দুইটা আমার রিকোয়ারমেন্টটা কি। এখন আমার রিকোয়ারমেন্ট সার্ভিস, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি একটা সার্ভিস ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট, ক্লায়েন্ট যা যা সার্ভিস দেয়, আমরা তো ক্লায়েন্ট তো এলিমেন্টর এডিটরের ভিতরে ঢুকে এডিট করবো না, এডিট করবে না। এলিমেন্টর করে ক্লায়েন্ট কিন্তু যদি ভিতরে ঢুকে এডিট করতে পারে, তো ক্লায়েন্ট তো আমাকে হায়ার করবে না, আপনাকে হায়ার করবে না। তাহলে মানে কি, ক্লায়েন্টকে কি করতে হবে, এখানে ড্যাশবোর্ডে অপশন দিতে হবে, এখানে অপশন দিতে হবে, এখানে ভিতরে আরো অনেক অপশন দিতে হবে, যে অপশনগুলোর মাধ্যমে ক্লায়েন্ট কি করতে পারবে, এলিমেন্টরের ভিতরে না ঢুকেই কি করতে পারে, এখান থেকে অপশনগুলো ম্যানেজমেন্ট করবে, এখান থেকে সবকিছু করবে। তার মানে হচ্ছে কি, এখান থেকে সবকিছু করার জন্য যে অপশনগুলো তৈরি করে দিব আমি তা ক্লায়েন্টকে, এখন ক্লায়েন্টকে কি দিব, এখন ক্লায়েন্টকে আমার পেজ যদি দিয়ে তাহলে পেজের মতো অপশন পাবে, প্যারেন্ট পেজ পাবে, ই পেজ পাবে, এটা পাবে। আর যদি আমি পোস্ট দিই তাহলে পোস্টের মতো অপশন পাবে। এটা ক্লায়েন্টের কাজের উপর নির্ভর করে আমাদের কি করতে হবে, এটা আমাদের নিজের চিন্তা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, যাতে ক্লায়েন্ট সবচেয়ে ভালোটা পাই। এখন যদি আমরা দুটোর মধ্যে পার্থক্য না জানি, তাহলে তো এটা বুঝতে পারবো না যে ক্লায়েন্টকে আমরা কি দিব কি না দিব, এটা বোঝা যাবো না তো। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার, যে পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য কি কি? পেজে করার অপশন নাই, যেমন পেজে ক্যাটাগরি দেওয়া যায় না, ট্যাগ দেওয়া যায় না। তারপরে হচ্ছে আপনার টেমপ্লেট দেওয়ার অপশন আছে, কিন্তু পোস্টে যখন যাবো আমরা প্যারেন্ট পেজ, চাইল্ড পেজ এভাবে সিলেক্ট করা যায় না। আচ্ছা, আমরা এখন কি করি, এইটাকে একটা চাইল্ড পেজ বানাই, একটা ক্যাটাগরি, সরি, কার্ড পেজটা যেটা হচ্ছে, কার্ড পেজ হচ্ছে এই পেজ, কার্ড পেজের চাইল্ড পেজ হচ্ছে স্যাম্পল পেজ। এখন এটাকে আমরা আপডেট করে দেখি, আপডেট করে দেখলে এখানে ভিতরে যখন আসি তখন দেখি, দেখেন এখানে স্যাম্পল পেজটা কি কার্ড পেজের ভিতরে চলে আসছে না, দেখতে পাচ্ছি এখানে স্যাম্পল পেজটা ভিতরে চলে আসছে। জি স্যার। এখন জি। দেখেন, এখন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, যে ক্লায়েন্ট দুই ভাবে চাইতে পারে, একটা হচ্ছে ক্যাটাগরি আর ট্যাগ, ক্যাটাগরি ট্যাগের ভিতরে দেয়া কি করতে পারে ক্লায়েন্ট, এটাকে ম্যানেজমেন্ট করতে পারে। আরেকটা হচ্ছে কিভাবে করা, এর উপরে প্যারেন্ট থাকবে, নিচে চাইল্ড থাকবে, তার নিচে আবার চাইল্ড থাকবে, এইভাবে কি করতে পারি, আমরা কি করতে পারবো, এই সিস্টেমটা রেডি করতে পারবো। মানে মোবাইলে আমাদের যে পেডিংটা তুমি মানে বটম থেকে হাঁটিয়ে দিছো, পেডিং থাকলে ভালো লাগতো। হ্যালো, হ্যালো, বলছি মোবাইলে পেডিং দিয়ে রাখছো না, এই মোবাইলে পেডিংটা হাঁটিয়ে দিলা টোটালের ভিতরে না, ফ্রি শিপিং। নিচে 28 বলতে 8 পিক্সেল করে দিলাম, আগে বেশি ছিল আর কি।
আর একটু গ্যাপ করে দাও, কারণ ওপেন ডিটেলস এর বাটনের সাথে না মিশে আছে একদম আমার কাছে। ও তো ওটা একটু গ্যাপ করে দাও, ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আমাকে ওপেন করতে হবে। দেখুন তো আমার এখানে ঠিকই আছে, আপনার ঠিক আছে নাকি? দেখছি দাঁড়া। চলতেছে, মাইক্রিং চলতেছে আর কি, যার কারণে মনে করেন যে সবাই প্যারাই আছে এই সাইডটা নিয়ে একটু। হুম হুম, CMS। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, দুটার ভিতরে পার্থক্য আমরা বুঝতে পারছি। এটা পেজের ভিতরে কি পার্থক্য আর পোস্টের ভিতরে কি পার্থক্য? সবাই ক্লিয়ার পার্থক্য দুইটা? আচ্ছা, আমি একজন একজন কোশ্চেন করি, ঠিক আছে? আমি এখান থেকে যে কোনো একজনকে ধরে কিছু কোশ্চেন করব। আপডেট তো করিয়ে দিলাম। এখান থেকে বলেন আরিফ মাহমুদ, এমডি আরিফ মাহমুদ। আনমিউট করেন আরিফ মাহমুদ ভাই। জি স্যার। আচ্ছা, আপনি বলেন পোস্টের ভিতরে কি কি অপশন থাকে? স্যার পোস্টের ভিতরে আমরা দেখলাম যে ফরম্যাট থেকে, ক্যাটাগরি থেকে এই সমস্ত, এরপরে ট্যাগ, এই সমস্ত বিষয়গুলো থাকে, আর পেজের মধ্যে এগুলো থাকে না। পেজের মধ্যে এগুলো থাকে না। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে মিউটে চলে যান। তারপর হচ্ছে আনমিউট করা হচ্ছে এই ফারহান সাদিক। ফারহান সাদিক ভাই। করে দিয়ে হ্যাঁ, ভাষা কথা জি স্যার। মনসুর আহমেদ করছেন। ফারহান সাদিক ভাই কথা বলতেছেন? জি স্যার, আমি কথা বলতেছি। আচ্ছা, আপনি বলেন এই চাইল্ড চাইল্ড কোন জায়গায় করা যায়, কাকে চাইল্ড করা যায়, পেজ কে না পোস্ট কে চাইল্ড সিস্টেম করা যায়? চাইল্ড করা যায় কাদেরকে, পেজ কে না পোস্ট কে? হ্যাঁ, যে ভাই আমার এখান থেকে চলতেছে। বলো বলুন বলুন। পোস্ট চাইল্ড করা যায় পেজ কে, চাইল্ড করা যায় পেজ কে। আমরা এখানে কাকে চাইল্ড করছি? পেজ কে। পেজের ভিতরে কি করছি? চাইল্ড করছি। চাইল্ড করা যায় কাকে? পেজ কে চাইল্ড করা যায়, কিন্তু পোস্ট কে চাইল্ড করা যায় না। পোস্ট কে চাইল্ড করা যায় না, ঠিক আছে? আচ্ছা, একজন পারেন না, একজন পারছেন। আচ্ছা ঠিক আছে, আজকে যে কোশ্চেন গুলো করতেছি সবগুলো কিন্তু ইন্টারভিউ পেতে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সুতরাং আপনি যখন জব নিতে যাবেন তখন অবশ্যই ইন্টারভিউতে আপনাকে কোশ্চেন করে জব দিবে। আপনাকে কোশ্চেন ছাড়া তো জব দিবে না ইন্টারভিউতে। কোশ্চেন ছাড়া কি জব দিবে? কোশ্চেন ছাড়া জব দিবে না। কারণ হচ্ছে আপনাকে জব দিবে হচ্ছে কোশ্চেন করে আপনার স্ট্যান্ডার্ড দেখে, যেগুলো কমন জিনিস এগুলো জানেন কি জানেন না এগুলো দেখার পরে আপনাকে জব দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাটাগরি। আমরা একটা জিনিস শিখছিলাম, পোস্ট টাইপ আর হচ্ছে টেক্সোনমি, যেটা আমরা এর আগে ক্লাস নিছি। পোস্ট টাইপ এন্ড টেক্সোনমি। পোস্ট টাইপ কোনগুলা? যেগুলো হচ্ছে এখানে যে আছে অল পোস্ট, এগুলো হচ্ছে একটা পোস্ট টাইপ। যেমন এটা হচ্ছে একটা পোস্ট টাইপ। পেজও কিন্তু একটা পোস্ট টাইপ, পেজ কি কিন্তু ই না,
পেজ কিন্তু একটা কি পোস্ট টাইপ। পেজ কিভাবে পোস্ট টাইপ? পেজের পোস্ট টাইপের ভিতরে দুইটা ফরম্যাট আছে, একটা পোস্ট ফরম্যাট, একটা হচ্ছে পেজ ফরম্যাট। অবশ্যই নোট করতে হবে যে পেজের ভিতরে পোস্ট টাইপের ভিতরে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে পেজ ফরম্যাট। যখন আমরা পেজের ভিতরে ফরম্যাটটা দিব, পোস্ট টাইপের ভিতরে ফরম্যাট দিব পেজ, তখন আমাদের অপশন আসবে পেজের ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা পাবো। আর যখন একটা পোস্ট টাইপের ভিতরে ফরম্যাট দিব হলো পোস্ট, তখন কি পোস্টের ভিতরে যে অপশনগুলো আছে তখন কি পাবো আমরা পোস্টের অপশনগুলো পাবো। এটা হচ্ছে পেজ পোস্ট টাইপের ভিতরে থাকে কয়টা? দুইটা। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখি, তো এটা ইরেজার কই, আচ্ছা ইরেজার নিলাম না, টেস্ট নেই, এটা মনে হয়। আচ্ছা আমরা একটা কি পাবো, আমরা একটা পোস্ট টাইপ পাবো। কি পাবো? পোস্ট টাইপ। পোস্ট টাইপের ভিতরে আমাদের কি থাকে? দুইটা অপশন থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের পেজ, আর একটা হচ্ছে পোস্ট। তাহলে আমাদের দেখি পেজে পোস্টের ভিতরে কি থাকবে, আমাদের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে কি পোস্ট। যখন আমরা একটা পোস্ট ট্যাব তৈরি করব, তখন আমাকে বল তুমি কি নিবা, পোস্ট নিবা না পেজ নিবা। পেজ নিলে আমাদের পেজের অপশন আসবে, আর পোস্ট নিলে আমাদের পোস্টের অপশন আসবে। ক্লিয়ার? হুম। এখন একটা পেজের ভিতরে আপনার ট্যাক্সোনমি নিতে পারবেন না, একটা পেজের ভিতরে আপনি কি নিতে পারবেন না? ট্যাক্সোনমি নিতে পারবেন না। ট্যাক্সোনমি পেজের ভিতরে পাবেন না। যেমন কি পাবেন না? ক্যাটাগরি পাবেন না। ট্যাগ ক্যাটাগরি একটা কি ট্যাক্সোনমি, ট্যাগ পাবেন না। ট্যাগ একটা কি ট্যাক্সোনমি। তারপর হচ্ছে ফরম্যাট পাবেন না, ফরম্যাট একটা কি ট্যাক্সোনমি। তারপর এখানে দেখেন পেজের ভিতরে এই অপশনগুলো আপনি কি পাবেন না। আবার পোস্টের ভিতরে কি পাবেন না, পোস্ট যদি নেন পোস্টের ভিতরে আপনি পাবেন হলো প্যারেন্ট করার জন্য, প্যারেন্ট করার যে অপশনটা আছে এটা আপনি পোস্টের ভিতরে পাবেন না। তাহলে এই হিসাবটা ক্লিয়ার? পোস্ট আর পেজ আর হচ্ছে ট্যাক্সোনমি, এই বিষয়টা ক্লিয়ার? ট্যাক্সোনমি কোনগুলা? যে পোস্টের আন্ডার যেগুলো থাকে, যেমন ক্যাটাগরি, ট্যাগ, এটা হচ্ছে কি ট্যাক্সোনমি। এটা হচ্ছে কি ট্যাক্সোনমি। না পোস্টের যে বাচ্চাগুলা বলবেন এটা এটা ট্যাক্সোনমি, শেষ আলাপ হিসাব। পোস্টের ভিতরে যে বাচ্চাগুলো থাকে এটা কি ট্যাক্সোনমি। যেমন পোস্টের ভিতরে কি কি বাচ্চা থাকে, ক্যাটাগরি থাকতে পারে, ট্যাগ থাকতে পারে, ফরম্যাট থাকতে পারে, এগুলো হচ্ছে এক একটা কি ট্যাক্সোনমি। তো পোস্টের ভিতরে যে বাচ্চাগুলো থাকে এটা হচ্ছে ট্যাক্সোনমি, শেষ হিসাব। এগুলো মনে রাখলে হবে। যেমন এটার ভিতরে এই দুইটা পোস্ট আর এই যে যা দেখবেন সবগুলোই কি ট্যাক্সোনমি। পোস্টের ভিতরে যদি থাকে তাহলে প্রথম দুটো হবে পোস্ট, তারপরে সবগুলো কি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি। আবার দেখেন এখানে দেখেন এলিমেন্টারের ভিতরে, দেখেন এলিমেন্টারের ভিতরে যদি যখন যাই তখন এগুলো এক একটা নিজস্ব পেজ। যেমন দেখি যাই সাবমিশন যাই, তারপরে যাই হচ্ছিলাম কাস্টম ফন্টে যাই, দেখেন এখানে দেখেন কোনো পোস্ট টোস্ট তেমন কিছু লেখা নাই। যেমন এতে যে আমরা এখানে আসি, সেটিং এ আসি, দেখেন এটাতে দেখেন এখানে লেখা কি পেজ, পেজ ইকুয়াল টু এলিমেন্টার সেটিং। এখানে কিন্তু আগের মতো যে পোস্ট টাইপের মতো নাই। আবার পেজ যখন আমরা পেজে যাইতেছি তখন কিন্তু পোস্ট টাইপ লেখা, পেজের ভিতরে কি লেখা পোস্ট টাইপ লেখা। তারপরে যাই এখানে আসি পোস্টে যাই, তখন পোস্টের ভিতরে যখন আমি অ্যাড পোস্টে যাবো বা এডিট পোস্টে যাবো তখন আমাদের কি আসতে দেখেন পোস্ট টাইপ আসবে বা পোস্ট আসতেছে। তার মানে এখানে দেখেন এখানে কি পোস্ট আসতেছে, এখানে আসতেছে কি পেজ। এটা কিন্তু এই পেজের মতো পেজ না, এটা পেজ হচ্ছে এডমিনের যে সেটিং গুলা দেওয়া থাকে এটা এটা এই পেজ, ঠিক আছে? বিভিন্ন সেটিং ম্যানেজমেন্ট করার জন্য যে পেজটা আছে এটা হচ্ছে এই পেজ, এটা শুধুমাত্র এডমিনই থাকে, এটা ফ্রন্ট এন্ডে শো করে না। মানে সামনে ওয়েবসাইটের সামনে এটা দেখাবে না, কিন্তু এটা একটা প্লাগইনের সেটিং, বিভিন্ন ধরনের সেটিং টেটিং সেট করার জন্য আমাদের কি থাকে এই ধরনের কিছু কি থাকে পেজ থাকে। যেমন এটা এলিমেন্টারি সেটিং, এলিমেন্টারি বিভিন্ন সেটিং কাজকর্ম সেট আপ করার জন্য আমাদের এই ধরনের কিছু কি থাকবে পেজ থাকবে। ক্লিয়ার? আচ্ছা ওয়ার্ডপ্রেস মিডিয়া, ওয়ার্ডপ্রেসের মিডিয়ার কাজ কি? ওয়ার্ডপ্রেসের মিডিয়ার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া জাতীয় জিনিসপত্র। মিডিয়া বলতে আমরা কি বুঝি? মিডিয়া বলতে কিন্তু খালি ভিডিও বোঝা নাই, মিডিয়া বলতে ইমেজ বোঝায়, ভিডিও বোঝায়, ফন্ট ফ্যামিলি বোঝায়, তারপর হচ্ছে এসভিজি কে বোঝায়, যাবতীয় যত কিছু আছে সবকিছুকে কি বোঝায় মিডিয়া বোঝায়। তো এই মিডিয়াতে আমরা কি করতে পারি, পিডিএফ ফাইল আপলোড করতে পারি, ভিডিও আপলোড করতে, যে কোনো জিনিস আপলোড করে আমরা এগুলো কি করতে ফ্রন্টে মানে ওয়েবসাইটের ভিতরে আমরা রাইখে এগুলো কি করতে পারি ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের কি মিডিয়ার কাজ। তারপরে হচ্ছে আছে কি আছে আমাদের, তারপরে আছে হচ্ছে আমাদের হচ্ছে ইউজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা আছে ইউজার। তো ইউজারের ভিতরে কি, ইউজার হচ্ছে কি করা
বিভিন্ন ধরনের ইউজার তৈরি করে, বিভিন্ন ধরনের ইউজার কি করে তৈরি করে। যেমন একটা ওয়েবসাইট তো একজনে ম্যানেজমেন্ট করে না, একটা ওয়েবসাইট কি একজনে ম্যানেজমেন্ট করে? একটা ওয়েবসাইট নানান মানুষ ম্যানেজমেন্ট করে। একটা ওয়েবসাইট নানান মানুষের কাছে অ্যাক্সেস থাকে। কারণ আমি একজন ওয়েবসাইটের ব্যবসার মালিক। এখন যদি পুরো ওয়েবসাইটের কাজ আমি আল্লাহ করি, তাহলে কি আমি ব্যবসা অন্য জায়গায় কি যাইতে পারবো, কোনো কিছু করতে পারবো না। তো করতে না পারার জন্য আমাদের কি আছে, ওয়ার্ডপ্রেসে ইউজার নামে একটা অপশন আছে। ওয়ার্ডপ্রেস না, যে কোনো সিস্টেমে কি আছে, ইউজার নামে অপশন আছে। তো এই ইউজার অপশনের কাজটা কি, এটা আজকে আমরা বেসিক জানবো, তারপরে আমরা এটা নিয়ে একটু ডিটেলস জানবো। আচ্ছা, এই ইউজারের কাজ হচ্ছে, দেখেন একটা কাস্টমার যখন অ্যাকাউন্ট করবে, সে কি ডাব্লিউপি এডমিনে ঢুকতে পারবে কাস্টমার অ্যাকাউন্ট করলে? জি একটা না। কাস্টমারকে ডাব্লিউপি এডমিনে ঢুকানোর প্রয়োজন আছে? একটা কাস্টমারকে ঢুকানোর প্রয়োজন নাই। তার মানে তার রুল হচ্ছে কি, রুল। আচ্ছা, সে একটা ইউজার কতটুকু অ্যাক্সেস পাবে সেটা নির্ভর করে তার রুলের উপরে। কিসের উপরে? রুল। রুল হচ্ছে এটা, রুল হচ্ছে নিয়ম কানুন, মানে একটা ওয়েবসাইটে কতটুকু সে অ্যাক্সেস পাবে। যেমন দেখা, একটা কাস্টমার সে শুধুমাত্র কি, সে যে অর্ডার করছে তার যে ডিটেলস গুলো সে এইটাই দেখতে পারে, তার বাইরে সে কোনো কিছু দেখতে পারে না। তারপর হচ্ছে আমাদের অথর হচ্ছে কি, অথরটা হলো যারা আর কি, হ্যাঁ লেখালেখি করে, হ্যাঁ একদম পারফেক্ট, লেখালেখি করে বা যারা পোস্টে লিখতেছে, একটা প্রোডাক্ট এড করতেছে, তারা হচ্ছে কি অথর। হচ্ছে এডিটর মানে কি, যারা আর কি এডিট করে, নানান ধরনের এডিট কাজ করে। যেমন অথরে একটা পোস্ট লিখে দিল, এখন একটা এডিটর সে এডিট করতেছে, একটা এই পোস্টের একটা জায়গায় একটু সমস্যা পাইছে, সেই জায়গায় কি করবে, এডিট করবে। তাহলে তার মানে তার কাজটা কি, ওইটা কি করা, এডিট করা। আর অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে সে সব কিছু করতে পারবে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, সে যে কোনো কাজ করতে পারবে। আর হচ্ছে শপ ম্যানেজার কোনটা? শপ ম্যানেজার হচ্ছে সে শুধুমাত্র অর্ডার পেজে সে অর্ডার পেজে অ্যাক্সেস পায়। অর্ডারের যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, অর্ডারটা যে ম্যানেজ করা হয়, এই ম্যানেজমেন্টটা সে করতে পারবে। তাহলে অর্ডার পেজে যে ম্যানেজমেন্ট হয়, এই ম্যানেজমেন্টটা কি করে, শপ ম্যানেজার করে। আর সাবস্ক্রাইবার আমরা বিভিন্ন ধরনের পাই না, বিভিন্ন ধরনের আমরা টুল পাই না, যে এক মাসে সাবস্ক্রিপশন করতে, যেমন জেমিনি, চ্যাট জিপিটি, তারপরে আছে হলো আরো আছে হলো ফটোশপ, বছরে বছর সাবস্ক্রিপশন করা লাগে। এই বিভিন্ন সাবস্ক্রিপশন সিস্টেমটা, এটা হচ্ছে কি সাবস্ক্রাইবার। যারা সাবস্ক্রিপশন সিস্টেম চালায় বা সাবস্ক্রাইব করে, তাদেরকে বলা হয় কি সাবস্ক্রাইবার। তাদেরকে একটা ম্যানেজমেন্ট সিস্টেম টুল দেওয়া, এটা সাবস্ক্রাইবার। তাহলে ইউজার কি নানান ধরনের ইউজার হইতে পারে। আমাদের ইউজারে কি করে, নানান ধরনের ইউজার হতে পারে। একটা ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের কি কি দরকার? একটা ইউজার নেম দরকার, ইমেল দরকার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড। এই সবগুলা জিনিস দিয়ে কি হয়, একটা ইউজার তৈরি করতে হয়, ঠিক আছে? আমরা যদি একটা ইউজার তৈরি করতে যাই, তাহলে আমাদের ইউজার নেম লাগবে, ইমেল লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, ওয়েবসাইট লাগবে, পাসওয়ার্ড লাগবে। এই সবগুলা মিললে আমাদের কি হবে, একটা ইউজার ক্রিয়েট করতে পারি। আমরা একটা ইউজার ক্রিয়েট করি, একটা কাস্টমার হিসেবে একটা ইউজার ক্রিয়েট করি। যেমন টেস্ট ইউজার, কি লিখবো এখানে, টেস্ট। তারপর টেস্ট ইউজার একটা ইমেল দিব আমরা, check@gmail.com, email.com। একটা ফার্স্ট নেম দিই, নাম দিলাম চেক, লাস্ট নেম দিলাম চেক, ওয়েবসাইটের লিস্ট দিই, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, জেনারেট পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। তারপরে তার রুল দিলাম কি, কাস্টমার দিয়ে আমরা কি করলাম, অ্যাড করলাম। তাহলে এখানে আমাদের একটা ইউজার হইলো, সে কি করতে পারে, এই ইমেল আর এই পাসওয়ার্ডটা দিয়ে কি করতে পারবে, তার এখানে কি করতে, সে লগ ইন করতে পারবে। সে লগ ইন করে তার ইনফরমেশনগুলো সে কি করতে পারবে, দেখতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা ইউজার একটা করে কি থাকে, প্রোফাইল থাকে। এই প্রোফাইলটা আমার আছে, কারণ হচ্ছে এই প্রোফাইলে কি কি অপশন থাকে, আপনি চাইলে আপনার নাম পাল্টা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করতে পারবেন, আপনার চাইলে আপনার ইমেল চেঞ্জ করতে পারবেন, আপনার ওয়েবসাইট চেঞ্জ করতে পারবেন, আপনার একটা নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি কোথায় আসবেন, এখানে ইউজারে আসবেন, আপনার যে ইউজার। যেমন আমি যদি আমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করি, তাহলে আমি কোথায় যাব, এখানে এই এডিটে যাব, আমার ইউজারে যাব, এডিট করে এখানে সেট এন্ড নিউ পাসওয়ার্ড দিয়ে এটা আমি কি করব, এখানে আপডেট করে দেব। তাহলে আমাদের কি হবে, এই ইউজারের পাসওয়ার্ডটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় ইউজারের পাসওয়ার্ড কি করার প্রয়োজন হয়, চেঞ্জ করার প্রয়োজন হয়। যে একটা পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম, তাতে কি হবে, আমার পাসওয়ার্ডটা অনেকে জানি না গেছে, তাহলে আমি কি করবো, পাসওয়ার্ডটা চেঞ্জ করব। পাসওয়ার্ড কোথা থেকে চেঞ্জ করব, আমি কি করবো, আমার ইউজারে যাব, যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে, যারা কি আছে, যে রুল অ্যাডমিনিস্ট্রেটর,
এই যে কাস্টমারের পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে যাবো, আমি কাস্টমারের পাসওয়ার্ড যদি আমি চেঞ্জ করি, তো ওই কাস্টমার আর লগ ইন করতে পারবে না, কারণ তার পাসওয়ার্ড তো সে চেঞ্জ করে ফেলছে আমি। তাহলে আমার কার পাসওয়ার্ড চেঞ্জ করবো? অ্যাডমিনিস্ট্রেটর, যতগুলো অ্যাডমিনিস্ট্রেটর থাকবে তাদের সবার পাসওয়ার্ড কি করবো আমরা চেঞ্জ করে ফেলবো এরকম ভাবে। এডিটর যাব, সেট নিউ পাসওয়ার্ড দিয়ে এটা কি করবো পাসওয়ার্ড সেট আপ করবো। আর এখানে আরেকটা পাসওয়ার্ড আছে, এটা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের কাজ আমাদের না, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড কাজ করে হলো বিভিন্ন ধরনের এপিআই নিয়ে যখন কাজ করা হয়, এপিআই নিয়ে কাজ করে তখন এই অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নিয়ে কাজ করা লাগে। এটা না আপাতত না জানলেও চলবে, সমস্যা নাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, এগুলো সব দিয়ে দিতে পারি। এগুলো সব আমরা এখানে চেঞ্জ করব। তাহলে এই একটা ইউজারের ইনফরমেশন চেঞ্জ করার জন্য আমরা কোথায় আসবো? ইউজারে আসবো। আর হচ্ছে টুলসের কাজ কি? টুলসের কাজ হচ্ছে ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করার জন্য যে ইনফরমেশনগুলো আমাদের দরকার, এগুলো হচ্ছে কি টুলসের কাজ। যেমন অ্যাভেলেবল টুলস আমাদের ইনপুট এক্সপোর্টে কিন্তু একটা ভালো একটা কাজ আছে। যেমন একটা ওয়েবসাইট থেকে যতগুলো পোস্ট আছে, এই সবগুলো পোস্ট আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, তখন আমরা কি ইউজ করবো? ইনপুট আর এক্সপোর্ট ব্যবহার করব। মনে করেন যে আমার একটা ওয়েবসাইট আছে, অন্য একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইট যতগুলো পোস্ট আছে, ওই সবগুলা পোস্ট কি করব? আমার ওয়েবসাইটে নিয়ে আসবো। তখন আমরা কি করব? ওই ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করে আমার ওয়েবসাইটে কি করব? ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব। এটা হচ্ছে কি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অন্য জায়গায় একটা অনেকগুলো পোস্ট করা আছে, ওই পোস্টগুলো আমি আমার ওয়েবসাইটে ইম্পোর্ট এক্সপোর্ট করে নিয়ে আসতে পারবো। তারপর সাইট হেলথ হচ্ছে ক্লায়েন্টের সার্ভার ডাটা দেখা যায়। ক্লায়েন্টের কি দেখা যায়? বিভিন্ন ধরনের সার্ভার ডাটা দেখা যায়। সার্ভার ডাটা কেন দেখবেন? এই ইয়েতে আসবেন, স্ট্যাটাসে না, ইনফোতে যাবেন। ইনফোতে গেলে এখানে দেখেন সার্ভার অপশন আছে। সার্ভার অপশনে আসে পিএইচপি ভার্সন আছে, আমাদের পিএইচপি ভার্সন কত আছে, তারপরে পিএইচপি টাইম লিমিট কত আছে, পিএইচপি মেমোরি লিমিট কত আছে, তার আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ কত আছে, পোস্ট ম্যাক্সিমাম ফাইল সাইজ কত আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আর দেখবো, একটু ডিটেলস দেখবো পরে আর কি লাস্টের দিকে। আমরা কি দেখে যাইতেছি এখন ডাটাবেজে, আমাদের ডাটাগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। ডাটাবেজে কোন কোন জায়গায় কি কি ডাটা থাকে, এই সবগুলো ডাটাবেজটার ইউজার নেম কি, ডাটাবেজের নাম কি, এটা আমাদের লাগে। ডাটাবেজের নাম কি, মানে ডাটাবেজ আর এই ডাটাবেজের ইউজার নেম আর ডাটাবেজ নেম কেন লাগে? একটা ক্লায়েন্টের একটা সার্ভারে মনে করেন যে 5টা ওয়েবসাইট দেওয়া আছে, 5টা ওয়েবসাইট কি করা আছে? ইনস্টল করা আছে। তো একটা সার্ভার যদি 5টা ওয়েবসাইট ইনস্টল করা থাকে, তখন আপনি কোন ডাটাবেসটা ক্লায়েন্টের সার্ভারে ইনস্টল করা, তখন আপনি বুঝবেন কেমনে? আপনি কোন ডাটাবেসে যাই কাজ করবেন, এটা আপনি বুঝবেন কেমনে? তখন আপনাদের কি করতে হবে? এখানে ডাটাবেজে এসে ডাটাবেস নেম চেঞ্জ করতে হবে, ডাটাবেস নেম দেখতে হবে আসলে আমাদের কোন ডাটাবেজে এই সাইটটা ইনস্টল করা আছে, দেখে তা ওই ডাটাবেজে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হুম, আচ্ছা, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, একজন বলেন পুশ টাইপে কটা ফরম্যাট থাকে? হ্যাঁ, দুইটা। কি কি থাকে? ক্যাটাগরি। পেজ আর একটা পেজ থেকে পেজ অ্যান্ড পোস্ট, পেজ অ্যান্ড পোস্ট। পোস্ট, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, সুতরাং আপনাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এখন আমরা আসি ইয়েতে থিম আর প্লাগইন সম্পর্কে জানি। আর সেটিং এ এগুলো তো আমাদের জানাই আছে মনে হয়, আগের টিচার তো দেখাইছে নাকি? হুম, স্যার দেখা দিলে ভালো হয়। আচ্ছা, সেটিং হচ্ছে জেনারেল, রাইটিং, তারপর রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক আর প্রাইভেসি। জেনারেল সেটিং এর কাজ কি? এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে সেটিং গুলো প্রয়োজন, এটা হচ্ছে সেটিং। যেমন সাইট টাইটেল কোথায় থাকে? এই যে অপশন এর উপরে অর্ডার মাই ব্লগ আপলোড দেখা যাচ্ছে, হ্যালো ওয়ার্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি সাইট টাইটেল, মানে এসইও টাইটেল। আমরা যখন করি, কি করি, এই আপনারা যখন HTML করেন, তখন হেড ট্যাগের ভিতরে একটা টাইটেল লেখা লাগে, এটা আপনাদের জানা আছে না?
জি স্যার। হেড ট্যাগের ভিতরে টাইটেল লেখা থাকে, এই দেখেন এখানে আমি দেখাই। আচ্ছা আমি এখানে কন্ট্রোল এফ দেই, এই দেখেন টাইটেল চলে আসছে। এখানে কি লেখা আছে, মাই ব্লগ আপডেট 2। এই টাইটেলের ভিতরে কি আছে, এই যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের ভিতরে আমাদের কি আছে, এই টাইটেলটা আছে, এই টাইটেল, এই টাইটেলটার ভিতরে কি আছে, মাই ব্লগ আপডেট 2। তার মানে কি দেখেন, এটা কোথা থেকে আসতেছে। এখন যদি আমি এই জেনারেল সেটিং থেকে এই জেনারেল সেটিং এ যাই, এখানে কি আসতেছে, মাই ব্লগ আপডেট 2। আমি যদি এখানে যদি আমি এখন 10 করে দিই, মাই ব্লগ আপডেট 10, রিফ্রেশ করলাম, সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পরে এখানে আসলাম, এখানে শুধু আমি যদি কন্ট্রোল এফ করি, কন্ট্রোল এফ করে এটা পুরোটা কেটে দিলাম, এখানে দেখেন মাই ব্লগ আপডেট কি হয়েছে, এন হয়ে গেছে। তাহলে আমরা যখন ইয়েতে কাজ করছিলাম, এইচটিএমএল যখন কাজ করছিলাম, তখন আমরা কেমনে করছিলাম চেঞ্জটা, নিজে হাতে হাতে করে চেঞ্জ করছি, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, এটা এটা এখান থেকে চেঞ্জ হচ্ছে, তার মানে এই জিনিসটা কি হয়েছে, ডাইনামিক ভাবে চেঞ্জ হইতেছে, এই জিনিসটা ডাটাবেজ স্টোর হইতেছে, ডাটাবেজ থেকে আমাদের ফ্রন্ট এন্ড স্টোর হচ্ছে, তার মানে ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে। এই ডাইনামিক ভাবে চেঞ্জ হইতেছে, তাই টাইটেলটা চেঞ্জ করলাম আমরা এখান থেকে। তারপর হচ্ছে ট্যাগলাইন, ট্যাগলাইন এটা হচ্ছে একটা স্লোগান আর কি। বিভিন্ন কোম্পানি থাকে, বিভিন্ন কোম্পানি না, আর অনেক কোম্পানি থাকে না, এরকম আর কি, এটা লাগে লাগে না এরকম। সাইট আইকন, সাইট আইকন কোনটা, এই দেখেন এই ওয়েবসাইটে আমি ঢুকছি, এখানে ডাব্লিউ নামে একটা আইকন আছে, এই ওয়েবসাইটে ঢুকছি, গুগল নামে একটা আইকন এলো, এই ওয়েবসাইটে ঢুকছি, এখানে আরেকটা আইকন এলো, কিন্তু আমাদের সাইডে আইকন কো, আমরা তো সাইডে আছি, আমরা সাইডে আইকন কোথায়, আইকন আছে, আইকন নাই। এই আইকনটা আমরা কোথায় চেঞ্জ করব, জেনারেল সেটিং থেকে চেঞ্জ করব, এখান থেকে এখানে আসবো, আসার পরে যে কোনো একটা আইকন নেই, আইকন বলতে ছোট একটা ইমেজ হবে, আচ্ছা, এই যে ইমেল আইকনটা দিলাম, ঠিক আছে। ও সরি, এসবিজি এখানে নেবে না, তো পিএনজি আইকন, পিএনজি, সব এসবিজি। আচ্ছা এখানে একটা পিএনজি আছে, আইকন পাইছে এটা। তো এই পিএনজি আইকনটা আমরা আপলোড দিলাম, আপলোড দেওয়া আমরা এখানে কি করলাম, সেট এস সাইড আইকন হিসেবে আপলোড দিলাম। এখানে আমি করলাম, করার পর এটাকে আমি সেভ চেঞ্জ দিই, সেভ দেওয়ার পরে এখন আমি দেখেন, এখন দেখেন আমার এখানে সাইডে একটা আইকন চলে আসছে, জি স্যার। এই যে অ্যাকাউন্টটা চলে আসলো, এই অ্যাকাউন্ট আমি যে অ্যাকাউন্টে দিচ্ছি ওই অ্যাকাউন্টে এখানে চলে আসছে। তাহলে এই অ্যাকাউন্টটা অবশ্যই ক্লায়েন্টের কাছে কি নেবেন, স্কোয়ার আইকন দেবেন, স্কোয়ার ইমেজ কোনগুলা, যেগুলো উপরে ডানে বামে চারখানে দিকে থাকে, সমান উইথ হাইট থাকে, সেটা হচ্ছে কি স্কোয়ার ইমেজ। আর হচ্ছে এখানে সাইট ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ইউআরএল, সাইট অ্যাড্রেস ইউআরএল, এই দুটো কখনোই চেঞ্জ করতে যাবেন না, ঠিক আছে? ভুলেও না, মনের ভুলেও এই দুটো চেঞ্জ করবেন না। এই দুটো যদি চেঞ্জ করেন তাহলে আপনার ডাটাবেস ছাড়া উপায় নাই। তোমার ডাটাবেস নিতে হবে ক্লায়েন্টের কাছে, ডাটাবেস নিয়ে তারপর এটা চেঞ্জ করে দিয়ে ডাটাবেসে চেঞ্জ করতে হবে, তারপর আপনার এখানে সাইট আসবে। কারণ এখানে যে ইউআরএলটা থাকবে, যখন আপনি হোম পেজে যাবেন তখন আপনার সাইটটাকে এই ইউআরএল রিডাইরেক্ট করবে, রিডাইরেক্ট করে এই ইউআরএল নিয়ে যায়। এখানে যদি আমি আমার এই ইউআরএল না দেয়, গুগল সাইডের ইউআরএল দেই, যখন আমাদের এই সাইটে কেউ এসে ক্লিক করবে তখন আমরা গুগলে নিয়ে যাবো। যেমন আমি দেখাই আপনাদেরকে, দেখাই, এই যে দেখেন, আমি যদি এখন এটাকে চেঞ্জ করে ফেলি, দেখেন এটাকে কখনোই চেঞ্জ করবো না, মনে বলেও কখনো চেঞ্জ করতে যাবেন। এটাকে গুগল দিলাম, এখানে google.com দেওয়ার পরে সেভ চেঞ্জ দিলাম, দেখেন আমরা দেখেন এখন যদি আমাদের সাইডে যাই, freelanceshop.com এ চাপ দিলাম, দেখেন আমাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে। আমাদের সাইট কিন্তু মোটামুটি অন্যরকম হয়ে গেছে, দেখছেন? আমরা কিন্তু গুগলে দিতেছি, ডাব্লিউ পেজমেন্ট ঢুকতেছি, গুগলে দিতেছি বারে বারে, দেখছেন? আমরা কিন্তু কোনো কাজই করতে পারতেছি না, করতে পারতেছি। জি না স্যার। তার মানে কি আমাদের সাইট কি হয়েছে, অনেক সাইট হ্যাক হয়ে গেছে। আসলে সাইট কি গেছে, আমরা কি করছি, ওস্তাদি করে সাইটের যে লিঙ্ক আছে, লিঙ্ক চেঞ্জ করে দিছি। লিঙ্ক চেঞ্জ করে দিলে সার্ভার ছাড়া আপনাদের কোনো উপায় নাই, সার্ভারে যাইতেই হবে। সার্ভারে যায় তারপর ওই সার্ভারের থেকে ডাটা বেসে যাবেন, ডাটা বেসটা আমি দেখাই দিতে চাচ্ছি, কোন ডাটা বেসটা, এটা হচ্ছে আপনার
আচ্ছা, এখান থেকে আমরা ডাটাবেজে কিন্তু অবশ্যই উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে, আপনার ডেভেলপার হিসেবে ডাটাবেজে কোনো সময় উল্টাপাল্টা কাজ করা যাবে না। জাস্ট আমি দেখাচ্ছি আমাদের ডাটাবেজের নাম কি, এটাই তো ভুলে গেছি। ডাটাবেজের নাম কি ভাই? ডাটাবেজের নাম যদি আমরা ওখানে না পাই তাহলে আমরা কোন জায়গায় যাবো? ডাব্লিউপি ফাইল ম্যানেজারে যাবো। ডাব্লিউপি ফাইল ম্যানেজারে গেলে তারপরে আমরা যাবো আমাদের ওয়েবসাইটটা কোনটা, ওয়েবসাইট কোনটা? ও দুঃখিত, আমি ভুল সার্ভার আইছি, এই সার্ভার না এটা। সার্ভার কোনটা জানি, ফ্রিল্যান্সার সোহাগ। সার্ভারের অভাব নাই ভাই, একটা পর একটা আছে। তাহলে আমার ডাটাবেজের নাম নয়, তাহলে আমি যাবো ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে স্টুডেন্ট ডট ফ্রিল্যান্সার সোহাগে যাবো। ডাব্লিউপি কনফিগ ফাইলটা ভিউ করবো, ভিউ এডিট করবে না কখনো, ঠিক আছে? যে কোনো ফাইল এখানে দেখার পর আপনি ভিউ করবেন, এডিটে যাবেন না। এডিট করলে যদি কোনো কারণবশত এডিট হয়ে যায় তখন কিন্তু আপনি ফান্দা পড়ে যাবেন, কারণ হচ্ছে আপনার এটা হবে না। যেমন এই ডাব্লিউপি ডিবি ইউজার, এটা হচ্ছে ডাব্লিউপি ইউজার, আর ডিবি নেম ডাটাবেজ নেম, ডাটাবেজ নেম কি ডাব্লিউপি 838। তাহলে এইটার এই নামে আমরা ডাটাবেজ একটা পাবো এখানে। আমরা পিএইচপি মাইডবিনে যাই, পিএইচপি মাইডবিনে গেলে এখানে ডাব্লিউপি 838 আমরা গেলাম, যাওয়ার পরে এখানে খুঁজবেন ডাব্লিউপি অপশন, এই যে অপশন নামে একটা পাইছে অপশন, এই যে অপশন ডাব্লিউপি, এখানে অপশন দেখবেন, এখানে ডাব্লিউপি কেবি কি আছে না সেটা দেখা থাকে, এটা চেঞ্জেবল, এটা এক এক সাইডে এক একটা থাকে, ডাব্লিউপি কেবি থাকে এক এক সাইডে এক এক রকম। যেমন এটাও একটা ওয়ার্ডপ্রেস সাইট, যেমন উডমার্ট যেটা, এটাও একটা ওয়ার্ডপ্রেস সাইট। এখানে আছে ডাব্লিউপি 19, আর এখানে কি আছে ডাব্লিউপি কেবি, মানে এক এক সময় এক একটা থাকে, এটা আপনাদের দেখার বিষয় না। আপনি আসবেন কোথায়, এখানে অপশন দেখবেন, আন্ডারস্কোর অপশন, অপশন দেখেন দেখেন, এখানে দেখেন সাইট ইউআরএল লেখা আছে। জাস্ট এটা আমরা কি করবো, চেঞ্জ করবো, ডাবল ক্লিক করবো, আমাদের সাইটের ইউআরএলটা দেবো, ডাবল ক্লিক করবো, আমাদের সাইট ইউআরএল দেবো, দিয়ে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সাইটে যাই, এখন যদি আমরা আমাদের সাইটে আসি, দেখেন আমাদের আগের সাইট চলে আসছে, ঠিক আছে? জি স্যার। তাহলে একটা জিনিস সুন্দর একটা এরর দেখালাম আমরা, তাহলে স্যার কি করা যেখান যাবে না? থেকে কেটে গুগল বসাইলাম ওই জায়গায় যদি আবার সাইটটা বসাই দেই তাহলে হবে না? মানে এই যে তোমরা যাইতেই পারবেন, আমরা সাইট বসাবেন কি, আপনার তো নেবেই না ওই জায়গায়, আপনার গেলেই তো আপনি গুগলে নিয়ে যাবে গা। বুঝতে পারছো জি বিষয়টা? স্যার, বুঝতে পারছি। জি স্যার। আপনি তো এই জায়গায় আসতে পারবেন না যতক্ষণ আপনি এখানে চেঞ্জ না করবেন। এখানে আসলে তো আপনার গুগলে নিয়ে যাবে। তো আমরা কিন্তু আগে কিন্তু বেশ কয়েকবার আমাদের সাইডে চেক করছি, ক্লিক করছি এখানে আসার জন্য, ডাব্লিউপি এডমিনে আসতে পারছি, আসতে পারি না, এখানে তারা গুগলে নিয়ে গেছে আমাকে থেকে। জি স্যার, বুঝতে পারছি। আপনি এখানে তো এই পর্যন্ত আসতে পারেন, আমাকে ডাটাবেজ নিতেই হবে ক্লায়েন্টের কাছ থেকে, আর ক্লায়েন্ট এত সহজে ডাটাবেজ দেয় না। ক্লায়েন্টের কাছে ডাটাবেজ নিতে হলে 3 দিন লাগে, ডাটাবেজ চাইতে চাইতে ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্টের ডাটাবেজ জানেই না ডাটাবেজ কই আছে তার, মানে কোনো একটা ফ্রিল্যান্সার হায়ার করছে, কাজ করে দিয়ে দিছে, ওই ফ্রিল্যান্সার তারা কেউ জানে না ডাটাবেজ কই, ক্লায়েন্ট জানবো কোন থেকে? এরকম অবস্থা হয় ক্লায়েন্টের, বুঝতে পারছেন? ক্লায়েন্ট অনেক সময় জানে না ডাটাবেজ কই, তাই ডাটাবেসে তো চাহিদা এটা আপনার চেঞ্জ করাই যাবে না কোনোভাবে। ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস মানে হচ্ছে সাইট ইউআরএল, আর এটা হচ্ছে এটা দুইটা সাইট ইউআরএল, এই দুটো চেঞ্জ করাই যাবে না কোনোভাবে, সাইট চেঞ্জ করা যাবে না এই দুইটা। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, যদি অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটর ইমেল চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, অনেক সময় ক্লায়েন্টের ইমেল চেঞ্জ করে, তখন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল চেঞ্জ করে দিবেন। সাইডে যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তখন এই মেইলে মেল যাবে সরাসরি, ঠিক আছে? এটা সাইডে ইরোর পড়ছে তখন এই মেইলে মেল যাবে। তারপরে হচ্ছে হলো আমাদের টাইম জোন, টাইম জোন কি আমাদের বাংলাদেশ টাইম জোন কি +6, আমরা এখানে +6 দিয়ে দিই, এটা আমাদের বাংলাদেশ টাইম জোনে হয়ে যাবে। ডেট ফরম্যাট, এই নানান ধরনের ডেট ফরম্যাট আছে, নানান ধরনের ডেট ফরম্যাট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে কি টাইম ফরম্যাট, নানান ধরনের টাইম ফরম্যাট, 24 ঘন্টা 12 ঘন্টা টাইম ফরম্যাট, এগুলো তো আমরা জানি। এগুলো টাইম ফরম্যাট আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে সেভ চেঞ্জ দিব, আমাদের ফুল সাইডে টাইম ফরম্যাট এবং চেঞ্জ, মানে টাইম ফরম্যাট এবং ক্যালেন্ডার এবং টাইম জোন, এগুলো সব কি গেলো, চেঞ্জ হয়ে গেলো। টাইম জোন জানেন না, বাংলাদেশের টাইম জোন হচ্ছে ইউটিসি +6, এটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন। তারপর হচ্ছে রাইটিং, রাইটিং এর কাজ কি? রাইটিং হচ্ছে আমাদের পোস্টার ক্যাটাগরি ফিল্ড ডিফল্ট, কোনটা আনক্যাটাগরি, এখানে তেমন কোনো কাজ নাই। পোস্ট স্ট্যান্ডার্ড এটা ডিফল্ট থাকে, আর কিছু কাজ নেই। এখানে মেল সার্ভার নিয়ে কাজ আছে, তো মেল সার্ভার এখানে লাগে না, তো একটা এইটা তেমন লাগে না। হচ্ছে রিডিং, রিডিং এ আছে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রিডিং এ আসতে হয় হোম পেজ সেট আপ করার জন্য। রিডিং এ আসে, এখানে স্ট্যাটিক থেকে আমাদের হোম পেজটা সেট আপ করে দিব।
তারপর হচ্ছে ব্লগ পোস্ট কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে একটা পেজে কতগুলো ব্লগ দেখাবে, এটা হচ্ছে 10। এখানে হচ্ছে আমরা যখন ব্লগ দেখবো তখন ইনশাল্লাহ এখানে একটা ফাংশনালিটি আমরা দেখাবো, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসকাসে তেমন কাজ নেই, জাস্ট গুগলে রিভিউ টিভিউ এটি ইউজারের সিস্টেম। হচ্ছে মিডিয়া হচ্ছে আপনার উইথ হাইট কতটুকু হবে, কোন সাইজে কোন ইমেজে কোনটুক কত উইথ হাইট হবে, এটা সেট আপ করা। যেমন থাম্বনেল সাইজের উইথ কত, মিডিয়াম পেজের, এগুলো আমরা এলিমেন্টরে সব এডিট করবো, এখানে আমাদের কোনো তেমন কোনো কাজ নেই। হচ্ছে পারমালিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এই সেটিং এর মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট সাইড হচ্ছে পারমালিঙ্ক। যেমন আমি যদি এখন আমার সাইডের পেজে যাই তখন আমি যদি ভিউ করি, দেখেন এখানে আমাদের কি আসতেছে, কার্ট আসতেছে, স্ল্যাশ কার্ট। কিন্তু এখানে আচ্ছা স্ল্যাশ কার্ট আসতেছে। আমাদের পারমালিঙ্কে কি আছে, পারমালিঙ্কে আছে এরকম, যেমন আমরা একটা পোস্টে যাই, পোস্টে আসলাম, এখন যদি কি ভিউ পোস্ট করি, দেখেন এখানে কি আসছে আমাদের সাইট, তারপর তারিখ, যে তারিখ এটা পোস্ট করা হয়েছে এবং লেখার আগে আছে হ্যালো ওয়ার্ল্ড, দেখতে পারছি সাইট তারিখ হ্যালো জি ওয়ার্ল্ড। মাঝখানে তারিখ দেওয়ার দরকার আছে আমাদের কোনো, জি না স্যার। তারিখ দেওয়ার দরকার, এটা চেঞ্জ করবো কেমনে, জাস্ট এখানে আসবেন, নানান ধরনের ফরম্যাট আছে, এখানে পোস্ট নেম দিবেন, পোস্ট নেম দিয়া সেভ চেঞ্জ দিবেন, সেভ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে এটা। এটাতে এখানে আসতেছে, দেখেন পেজ ক্যান নট ফাউন্ড, এখন আগে কিন্তু এটা দিয়ে এখানে আসলো, এখন দেখতে পেজ ক্যান নট ফাউন্ড, পেজ নাই। আবার যদি আমরা এখান থেকে ভিউ করে আবার এখানে আসি, দেখেন এখন কিন্তু আমার তার মাঝখানে তারিখটা নাই হয়ে গেছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এটা অনেক সময় লাগে। আমি যদি চাই এখানে অন্য কিছু দেওয়ার জন্য, যেমন আমার নাম, আমি এখানে নাম চেক সিলেক্ট শেষ চেক শেষ পোস্ট নেম, আমি এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আমি এখানে আসি, পোস্টে আসি, এখানে পোস্টের আগে আমাদের কি আসছে, চেক চলে আসছে। আমি যাই হলাম ইয়াতে যাই, এখানে যাই, আচ্ছা পেজের সামনে আসবে না, অন্য কোনো কিছুতে যাই, পোস্ট টাইপ যেগুলো আছে এগুলোতে যাই, যেমন প্রোডাক্ট মনে অ্যাড করা নাই, তেমন আর কোনো কিছু নাই, সবগুলো আমি রিসেট করে দিছি তো সব চলে গেছে। আচ্ছা তার মানে আমরা দেখতে পেলাম তো এখান থেকে, যেমন পোস্টের আগে তেমন চেক দিচ্ছি, এখানে আমাদের চেক চলে আসছে, তাই না। জি স্যার। এরকম আমরা চাইলে কি করতে পারি, সবকিছু কি করতে আমরা চেঞ্জ করতে পারি এই পারমালিঙ্ক থেকে। ড্যাশবোর্ড সম্বন্ধে মোটামুটি ধারণা হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্বন্ধে। জি স্যার। আচ্ছা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এখানে অনেক কিছু দেখতেছে, মনে করতেছেন যে তেমন কিছু হয় নাই, যেমন আমি একটু করি, আমাদের যে প্লাগইন গুলো আছে প্লাগইন গুলো ডিএক্টিভ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মোটামুটি কোনগুলো শেষ হয়েছে। দেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্বন্ধে তেমন আর কোনো কিছু নাই। দেখেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে তেমন আর কিছু নাই, কেমন করলাম দেখেন, এখানে পোস্ট আমরা দেখছি, মিডিয়া দেখছি, পেজ দেখছি, কমেন্ট কিছু নাই। কমেন্ট হচ্ছে যারা যারা কি কমেন্ট করে এই বিভিন্ন পোস্টে, আপনার ব্লগ সেট বানাচ্ছেন তার মানে এখানে দেখতে পাচ্ছেন, কমেন্ট সমান দেখাইছে মনে হয়। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে থিম চেঞ্জ করা, এটা তো আপনারা জানেনই। তারপর যে প্লাগ ইন ইনস্টল দেওয়া, কোনগুলো প্লাগ ইন আছে, ইউজার্স দেখলাম, টুলস দেখলাম, সেটিংস দেখলাম। তো এই ওয়ার্ডপ্রেসে তো আর তেমন কোনো কিছু নেই, আছে কি? জি না। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্লিয়ার আজকে? আলহামদুলিল্লাহ। ওয়ার্ডপ্রেস স্যার ড্যাশবোর্ড নিয়ে কেউ কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু ইনস্ট্যান্ট কোশ্চেন ধরবো এখনই, কোশ্চেন তো না করার পরে কিন্তু আমি ধরবো। স্যার সি প্যানেলের সহজে কিভাবে যাওয়া যায়? সি প্যানেলে অ্যাক্সেস আপনাকে দিবে, ইউজার দিবে। সি প্যানেল আমি যেভাবে গেলাম এইভাবে যাবেন এটা না, ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে আপনাদেরকে। সি প্যানেল ওয়েবসাইট অ্যাক্সেস সবচেয়ে সহজ অপওয়ে হচ্ছে ডোমেন নাম লিখবেন, লাস্টে সি প্যানেল লিখবেন, এখানে সি প্যানেলে ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে, ঠিক আছে, সবচেয়ে সহজ উপায়। আর স্ল্যাশ দিবেন, সি প্যানেল লিখবেন, সি প্যানেল লিখলে এখানে আসবেন, আসার পরে এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে, ক্লায়েন্ট আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি লগ ইন করবেন, তাহলে আপনার আমি যে ড্যাশবোর্ডটা গেলাম এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। কে কথা বলতেছেন? এই সি প্যানেল আপনি এরকম স্ল্যাশ সি প্যানেল দেবেন, অনেক ক্লায়েন্টের এরকম স্ল্যাশ সি প্যানেল দিলে তাদের সি প্যানেলে যায় না, তখন ক্লায়েন্টের কাছ থেকে সি প্যানেলে ইউআরএল চাইবেন, যে তোমার সি প্যানেলে ইউআরএলটা দাও, যে তোমার সি প্যানেলটা কি, ইউআরএল দাও, লগ ইন ইউআরএল দাও, তখন ক্লায়েন্ট আপনাকে লগ ইন ইউআরএল দিয়ে দিবে, ক্লায়েন্টের কাছে যদি থাকে, ঠিক আছে। আর আপনাদের তো জি সি স্যার। প্যানেল তেমন কোনো কাজ নেই, আপনাদের মেন কাজ হচ্ছে প্লাগইন ডিএক্টিভ করার জন্য সি প্যানেল যাওয়া লাগবে, এটা আমরা এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, আমরা সবকিছু শেষ করে তারপর আমরা ওখানে যাব, ঠিক আছে। সি প্যানেল নিয়ে আলোচনা আরো অ্যাডভান্স লেভেলে, যখন এখান থেকে প্লাগইন ডিএক্টিভ করতে পারতেছেন না, তখন আমরা সি প্যানেল থেকে কেমন প্লাগইন ডিএক্টিভ করব,
তো সবকিছু আমরা দেখবো আর কি শেষের দিকে, এখন পর্যন্ত ওইগুলা এত মাথা নেওয়া দরকার নাই। ড্যাশবোর্ড নিয়ে কোনো কোশ্চেন? আজকে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখানে যে আইটেমগুলো আছে এই আইটেম নিয়ে কোশ্চেন করেন। কোনো কোশ্চেন আছে নাকি? জি না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমি কিছু কোশ্চেন করি আপনাদেরকে। জায়েদ ভাই, জায়েদ আনমিউট করেন, জায়েদ ভাই। হ্যাঁ আনমিউট করেন, একবার ক্লিক দেন, বারবার ক্লিক করতেছেন কেন? একটু ডিস্টার্ব দেয় স্যার, অসুস্থ এই কারণে। হ্যাঁ জি স্যার। আচ্ছা আরে ধুর। বলেন, আপনি বলেন যে পারমালিঙ্কের কাজ কি? জায়েদ ভাই, ইয়েস স্যার। পারমালিঙ্কের কাজ কি? পারমালিঙ্ক স্যার এই ওয়েবসাইটটা ঠিক মতো দেখতে পাইনি, উঠছিলাম জায়গা থেকে। হুম দেখতে উঠছিলাম পান নাই? জায়গা থেকে। জি না। আচ্ছা, তারপরে বলেন, তাহলে আপনি বলেন আমরা তারিখ চেঞ্জ করবো কোথায়? তারিখ একটা ওয়েবসাইট তারিখ ফরম্যাট আর কি, তারিখ ফরম্যাট, টাইম জোন, এগুলো কোন পেজ থেকে চেঞ্জ করা লাগে? টুলস থেকে। হ্যাঁ হয় নাই। আমরা পারমালিঙ্কের কাজ হচ্ছে ওয়েবসাইটে ইউআরএল চেঞ্জ করা, যেমন পোস্টের সাথে যা কিছু আছে এগুলো চেঞ্জ করা। তারপর হচ্ছে আপনার কাজ হচ্ছে হলো যেটা বললাম কি, তারিখ আর তারিখ চেঞ্জ হবে আপনার সেটিং থেকে, জেনারেল থেকে চেঞ্জ হবে। সেটিং থেকে জেনারেল থেকে তারিখ আর ডেট ফরম্যাট আমরা চেঞ্জ করবেন। জি স্যার। তো হলো না তো ভাই? এটা কে জানি, সাদবা সাদবা ভাই। জি স্যার বলেন। জি স্যার, আমার মাইক্রোফোনের সমস্যা থাকার কারণে আরিফুল ভাইয়ের থেকে। আচ্ছা আপনি বলেন উম, আপনাকে বললেন যে আপনি আমাদের যে আমাদের যে টাইটেল আছে, HTML যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা কোন জায়গা থেকে চেঞ্জ করি? চেঞ্জ এটা করবো বা হচ্ছে ইমেজ স্যার চেঞ্জ সেটিং করবো। থেকে, তারপর জেনারেল, হ্যাঁ সেদিন থেকে জানা, তারপর ইমেজ চেঞ্জ করবো কোথা থেকে? মানে লোগো। হ্যাঁ লোগো, আমাদের যে টপ ওটা করে যে লোগোটা থাকে, হ্যাঁ ব্রাউজারের লোগোটা থাকে, হ্যাঁ জেনারেল থেকে। জেনারেল থেকে। আচ্ছা লোগো বলতে এটাকে হয় বলা হয়, আসলে এটা একটা নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে ফেভিকন আপনার মনে সাইট হয়। আইকন, নাম হচ্ছে কি সাইট আইকন। সাইট আইকন। এটা হচ্ছে নির্দিষ্ট নাম আছে, তার একটা সাইট আইকন নামে এক নাম আছে, ঠিক আছে? সাইট আইকন নাম আছে, এই নাম ধরে ডাকবেন। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আর কি এভাবে বলছি, কিন্তু এটা নির্দিষ্ট নাম আছে। তারপর সিফাতুল্লাহ ভাই, আপনি মিউট করে দেন, তাহলে সিফাতুল্লাহ ভাই। সিফাতুল্লাহ ভাই আনমিউট করেন। আচ্ছা সিফাতুল্লাহ ভাই, আপনি বলেন আমাদের হোম পেজ সেটআপ করে কোন থেকে বলেন? একদম সহজ কোশ্চেন দিলাম। হোম পেজ করতে সেটআপ করে। সেটিংস থেকে। যে আনমিউট করবেন সে আর মিউট করতে পারবেন না, আপনার মিউট করে আরেকজন বলে দিবে, এটা তো হবে না। স্যার সিফাতুল সিরাতুল্লাহ ভাই মাইক্রোফোনের নষ্ট হয়ে জন্য আমারটা দিয়ে উনি বলছে। কি বলছে আমি তো শুনি নাই। স্যার সেটিংস থেকে। হ্যাঁ সেটিংস থেকে কোন জায়গায়? সেটিংস থেকে পরে তারপর আরেকটা পেজ আছে, আরেকটা পেজ যেতে হয়। হেডিং। হ্যাঁ সেটিংস থেকে রিডিং এ যেতে হবে। সেটিংস থেকে কোথায়?
reading it. রিডিং এ যাইতে হবে, ঠিক আছে? আজকে ভিডিওগুলো ভালো করে দেখবেন সবাই, ভালোভাবে দেখা তারপরে এগুলো কালকে না আমি আবার আবার কোশ্চেন করবো। যারা বাচ্চা গেলেন আজকে তারা মনে করেন যে কোশ্চেন করবো না, এরকম না। আবু সাইদ খান, জি স্যার। আবু সাইদ খান ভাই বলেন, ইউজারের সব ম্যানেজারের কাজ কি? ইউজারের সব ম্যানেজার রুলের কাজ কি? স্যার যে যে করবে, অর্ডার দেখবে, এগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ হয়েছে। তারপর আপনি বলেন, সার্ভারের ইনফরমেশন আমরা কোথায় দেখতে পারি? স্যার এটা স্টিফেনের যে দেখতে পারি আমরা। সি প্যানেল না তো, আমরা সার্ভার ইনফরমেশন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে দেখতে পারি। এটা আমি দেখাইলাম তো। সেটিং এ যে দেখা যায় স্যার। হ্যাঁ, না হয় নাই। আলামিন হাফিজ, আলামিন হাফিজ ভাই বলেন, সার্ভার ইনফরমেশন কোথায় দেখতে পারি? সার্ভার ইনফরমেশন, সার্ভার। টুলসের ভিতরে গিয়ে দেখতে পারি আমরা, হ্যাঁ, টুলসের থেকে আমরা দেখতে পারি। টুলস থেকে পরে কই? টুলস থেকে আরেক জায়গায় যাওয়া লাগে তো, শুধু টুলস তো দেখা যায় না। আচ্ছা আপনি মিউট করেন। এমডি আব্দুল্লাহ ভাই, এমডি আব্দুল্লাহ জি স্যার, বলেন, সার্ভার ইনফরমেশন কোথায় দেখতে পারি? টুলস থেকে সাইট হেলথ নিয়ে ইনফো। আচ্ছা, টুলস থেকে সাইট থেকে ইনফো, আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা ইয়ে বলেন, আতিকুর রহমান নাকি এটা কে? আতিকুর রহমান, হ্যাঁ। জি স্যার। আপনি বলেন পুশ টাইপের ফরম্যাট কয়টা আছে? পুশ টাইপের কয় ধরনের ফরম্যাট আছে? ট্যাগ ক্যাটাগরি স্যার, ট্যাগ ক্যাটাগরি তো পুশ টাইপ না, পেজ আর পোস্ট, পেজ আর পোস্ট। ট্যাগ আর ক্যাটাগরি কি? এগুলো হচ্ছে টেক্সোনমি। ট্যাক্সোনমি। আচ্ছা আজকে মোটামুটি অনেক কিছু বললাম। কালকে এগুলো আবার ভিডিও দেখবেন এবং মুখস্থ করবেন। আচ্ছা যাই আমরা এখন আরেকটু ক্লাস করব, এলিমেন্টর নিয়ে কিছু ক্লাস করব। এলিমেন্টর বেশি কিছু দেখবো না। যাই কাট পেজ, স্যাম্পল পেজে যাই। আচ্ছা যিনি বলছিলেন আপনার ডিলেট হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। আপনার আসতেছে না, উনি করবেন, এই যে এখান থেকে একটা অপশন আছে হিস্টোরি দেখার, হিস্টোরি থেকে রিভিশন আসবেন, রিভিশন থেকে করবেন, এখান থেকে দেখবেন এখানে কোনো ডাটা আছে কিনা। জি স্যার। এখানে যদি কোনো ডাটা পান তাহলে ওই ডাটাটা আপনার পেয়ে যাবেন। হিস্টোরি আসবেন, এখানে হিস্টোরি আছে, হিস্টোরি থেকে রিভিশনে আসবেন, রিভিশন আসলে এখানে ডাটাগুলো পেয়ে যাবেন। এখানে আমরা আজকে অনেক থিওরিক্যাল আলোচনা করলাম, মানে কিছু দেখানো ছাড়া। এখানে আরো ইমপ্লিমেন্টের অ্যাডভান্স লেভেলে এখানে অনেক কিছু আছে। এটা হতে পারে আগামী ক্লাসে আমরা এগুলো দেখবো। এখানে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেল আর অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো অপশনকে দেখাইছে আগে একটা না স্যার, এই কিছু দেখাইছে। সাইট সেটিং, হ্যাঁ লেআউট দেখানো হয়েছিল স্যার। শুধু লেআউট। জি। তো গ্লোবাল ফন্ট, কালার, টাইপোগ্রাফি এগুলো কেমন কিছু দেখায় নাই? ওইগুলো স্যার কালারে গিয়ে যে একটা প্লাস আইকনে গিয়ে যে সেভ করা, তো ওইভাবে শিখিয়েছিল, এইভাবে এনে শিখানো। প্লাস আইকন সেভ করা মানে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট দেখাইছে কি? জি না স্যার, এগুলো দেখানো হয়নি। জি না। ওকে
আচ্ছা, আপনাদের যে লিস্টটা দিছিলেন আমাদেরকে আজকে, এখন একটু লিস্টটা খুলি। আচ্ছা, এখানে গ্রিড সিস্টেম বলছেন, স্পেসার স্পেসার দেখছেন। আচ্ছা, আমরা এই কিছু কিছু সিস্টেম দেখা শুরু করি, ঠিক আছে? যেগুলো আজকে একটু সহজ, এগুলো দেখবো, স্পেসার দেখবো। কারণ হচ্ছে আজকে টাইম একটু কম। স্পেসার স্পেসার হচ্ছে, স্পেস শব্দের অর্থ, স্পেস কি ফাঁকা জায়গা, তাই না? স্পেসটা কি জি ফাঁকা জায়গা। স্পেসার হচ্ছে ফাঁকা তৈরি করা। কি তৈরি করা? ফাঁকা অংশ ফাঁকা তৈরি করা। তৈরি যেমন আমরা তৈরি দুটো করে। এলিমেন্টের ভিতরে আমি কিছু ফাঁকা অংশ দিতে চাইতেছি, যেমন পেডিং দিব না, মার্জিন দিব না, কিন্তু দুটার মাঝখানে কি দিব, কিছু ফাঁকা অংশ তৈরি করব। তখন আমরা কি দিব, স্পেসার ব্যবহার করব। এরকম ভাবে স্পেসার কি করব, ব্যবহার করব। তার মানে কি হচ্ছে, এখানে একটা কি হচ্ছে, ফাঁকা অংশ আমার তৈরি হইতেছে। এই যে একটা ফাঁকা অংশ তৈরি হলো। এখন যদি আমি সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা আমাদের পেজ থেকে অল পেজে যাই, স্যাম্পল পেজে যাই, স্যাম্পল পেজটাকে ভিউ এই করি, তাহলে এই দুটোর মাঝখানে একটা ফাঁকা অংশ তৈরি হলো, তাই না? জি স্যার এই যে একটা দুটোর মাঝখানে একটা ফাঁকা অংশ তৈরি করা, এটার মেইন কাজ হচ্ছে ফাঁকা অংশ তৈরি করা, বিভিন্ন ধরনের ফাঁকা অংশ তৈরি করা। এটার একটা সবচেয়ে বেস্ট অংশ, বেস্ট উপায় হচ্ছে, এটা অনেক সময় মানে মাল্টি টাইম এই সিস্টেমটা কাজে লাগে। এটা আমরা দেখাই দিই। যেমন এখানে আসলাম, এখানে আমরা গ্রিড দেখবো এখন। আচ্ছা, আমরা গ্রিড না দেখে এটাকে দেখে শেষ করি, যান এটাকে দেখে শেষ করি। এটা দেখে শেষ করলাম। এখন আমি এখানে ইমেজ আনলাম, সরি এটা এখানে ইমেজ হবে না, এখানে টাইটেল দিই, এখানে একটা ডেসক্রিপশন দিই। ডেসক্রিপশন দিই, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। এটার ভিতরে কি দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই আমরা এটার ভিতরে। ইমেজটা, সরি ইমেজটা ইউজ করা যাবে না। আচ্ছা, এই ইমেজটা আমরা ইউজ করি। এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজে জানাই তো সবাই, সেন্টার করা, কভার করা, যদি ফুল দেখাতে হয় তাহলে নন রিপিট করা। এখন আমি এই ইউজার সিস্টেমটা দিয়ে আমি সেভ করলাম, এটাকে আমি সেভ করলাম, রিফ্রেশ করলাম। সেভ করলে আমার এখানে ঠিক আছে, ডেস্কটপ মোডে কি আছে, ঠিক আছে, ইমেজটা শো করতেছে। কিন্তু আমি যখন মোবাইল মোডে যাই, দেখেন আমি যখন মোবাইলে যাই, তখন আমার ইমেজটা কতটুকু চেপা হলো, খালি দেখা যায় কি ইমেজে কোনো কিছু জি না দেখা যায় না। জি তো না। এই যে প্রবলেমটা আমার ডেস্কটপ মোডে ঠিক আছে, কিন্তু মোবাইল মোডে একটা সমস্যা, দেখা যায় না কিছু। এই প্রবলেমটা সলিউশন কি? কারণ আপনার তো এখানে ইমেজ ইউজ করতে হবে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অলরেডি ইউজ করছেন। এর সমস্যার সমাধান কি? এটা সমস্যার সমাধান হচ্ছে সিম্পল, যে এটার ভিতরে কোনো কিছু নাই, তার কারণে সে কি হইতেছে, খালি হয়ে যেতেছে। একটা স্পেসার দিয়ে দিব এখানে, এখানে আমরা দিব 200 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এখানে রিফ্রেশ করি। দেখেন আমি যে উপরে একটা স্পেসার ইউজ করছি, একটা উইজেট ইউজ করছি, দেখা যাইতেছে এখানে, জি না দেখা যাইতেছে না। তার এটাই হচ্ছে এটার মেইন আসলে একটা দিক। এখন যদি মোবাইলে যাই, দেখছেন ইমেজটা সুন্দর আসছে না? জি স্যার। স্যার হ্যাঁ, সুন্দর Yes, একটা sir. ট্রিক্স স্যার না? সুন্দর একটা ট্রিক্স না এটা? জি স্যার, সুন্দর Yes, একটা sir. ট্রিক্স Yes, কিন্তু। sir. আচ্ছা, করা স্যার। ইয়েস স্যার এখন এটা আমি একটা প্রবলেম দেখলাম, সমাধান দেখালাম। আর এরকম প্রবলেম যদি আপনারা পড়েন, তো সমাধান করতে পারবেন না? ইনশাআল্লাহ স্যার ইনশাল্লাহ স্যার। তাহলে এই জিনিসটা দেখেন, এইভাবে তো এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্ট আস্তে আস্তে দেখে দেখে যাইতে হবে, এই কোন জিনিসটা কোন সময় কিভাবে ইউজ করতে হয়, তাই না? যদি আমরা এইভাবে না দেখে দেখে যাই, তাহলে আমরা তো ভবিষ্যতে যখন প্রজেক্ট করব, তখন তো আমরা এগুলো নিজেরা করতে পারবো না। আচ্ছা, এটা একটা প্রবলেম। এটার আরেকটা ব্যবহার আছে, এই স্পেসের আরেকটা সুন্দর ব্যবহার আছে। যেমন দেখি, এই স্পেসের আরেকটা সুন্দর ব্যবহার হচ্ছে, দেখেন এটা দেখেন, এটাকে আমি দিলাম 70 সরি 70 পিক্সেল দিলাম, ঠিক আছে? এখন এটা এখানে এখানে আসবো, কত দিচ্ছি 70। এখন এখানে আসবো, এটা কাস্টম করে এখানে পিক্সেল দিব, পিক্সেল দিয়ে এখানে দিব 70 দিলাম। 70 কি হলো, আমার একটা স্কোয়ার সিস্টেম ধরে, স্কোয়ার একটা বক্স তৈরি হলো। এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দিতেছি, অ্যাডভান্সে, ঠিক আছে? অ্যাডভান্স নিয়ে সমস্যা নেই, অ্যাডভান্স নিয়ে আমরা ক্লাস নিব আস্তে আস্তে, আমরা উইজেট গুলো আস্তে শেষ করি। তারপর অ্যাডভান্স অ্যাড নিব, নেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমরা রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম।
এটা বর্ডার রেডিয়াস দিলাম, এখানে দিলাম কি 50%। এটা কি হলো আমাদের, একটা গোল তৈরি হলো না? ইয়েস জি স্যার। স্যার। গোল তৈরি হলো। এখন দেখবেন আমি এটাকে কি করি, এখানে একটা আমরা দেখেন পজিশনিং অ্যাবসোলিউট কইরা এটাকে আমরা এটার ভিতরে দিই, পজিশন অ্যাবসোলিউট করে এটারে এখানে আচ্ছা এটাকে এভাবে এটার ভিতরে নিয়ে যাই, বাইরে গেছে, এটার ভিতরে নিয়ে গেলাম, এটাকে এটা কর্নার দিলাম। এখন আমরা কি করব, এটাকে হালকা কইরা মাইনাস করে দেব, মাইনাস না করে দিই, এখানে রেখে দিই 4 পিক্সেল, আর এখানে দিলাম 4 পিক্সেল। এখন আমরা যখন লোড করব তখন একটা মোশন ইফেক্ট দিয়ে একটা অ্যানিমেশন দিয়ে দিই, বাউন্স ইন, বাউন্স ইন একটা, আচ্ছা বাউন্স, এই বাউন্স না, হ্যাঁ হ্যাঁ এটা দিই। এখন দেখেন আমি যখন এখানে রিলোড করতেছি, দেখছেন জি স্যার। এই যে ইফেক্টটা, এই ইফেক্ট আমরা এইভাবে দিতে পারি না, স্পেসার কিন্তু উইজেট কি করছি, একটা উইজেট ব্যবহার করছি, উইজেট কি আলাদা উইজেট ব্যবহার করছি? জি একটা না। উইজেটে কিন্তু আমরা কি কয়েকটা দেখলাম, 3-4টে ইউজ দেখে পেলাম। স্পেসার আসলে মূলত ভাবে তৈরি করা হয়েছে কি, স্পেসার তৈরি করা হয়েছে মূলত স্পেস দেওয়ার জন্য, যে এই যে এরকম ইমেজের উপরে স্পেস দেওয়ার জন্য, নানান জায়গায় স্পেস দেওয়ার জন্য এরকম কি করা হয়েছে, স্পেসারটা বাড়ানো হয়েছে। এই কারণে স্পেসারটা তৈরি করা হয়েছে, ওই স্পেসার উইজেট গুগলে তৈরি করছে আর কি, গুগলে বলে এলিমেন্টর। তারপরে আমরা যে যেটা দেখবো, আপনারা কিন্তু এরকম ভাবে হোমওয়ার্ক জমা দিবেন, যে জমা দিবেন তাদের কিন্তু অবস্থা খারাপ আছে, আমি বলে দিতেছি। আজকে হোমওয়ার্ক তেমন দেখি নাই, কারণ কালকে ছুটি আসলে অনেকে বাইরে থেকে আসেন, এই কারণে দেখলাম না। কালকে কিন্তু অবশ্যই দেখবো আমি। তারপর আছে কি অফ ক্যানভাস, অফ ক্যানভাস পরে দেখবো পোর্টফোলিও করে পাইছেন আপনারা? পোর্টফোলিও নামে তেমন কিছু নাই। লগ ইন এনিমেটেড হেডিং, এটা দেখি। আর যেগুলো দেখতেছি এগুলো একটা কাজ করে একটা আলাদা কালার দিয়ে দিই, নীল কালার দিই, তাহলে দেখ এনিমেটেড হেডিংটা দেখি। আর যেগুলো আজকে দেখতেছি এগুলো আর কি একটু সময় কম লাগবে, এনিমেটেড হেডিং মনে হয় ইয়ার কাছে এনিমেটেড প্রো লাগবে, আমি একটু প্রো এলিমেন্টটা অ্যাক্টিভ করে দিই, প্রো এলিমেন্টটা অ্যাক্টিভ করে দিই। আচ্ছা স্যার পোর্টফোলিও মনে হয় প্রোতে আছে। পোর্টফোলিও, জি। হ্যাঁ পোর্টফোলিও প্রোতে আছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা শোনার প্রবলেম না, এটা আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। এনিমেটেড হেডিং যাই, এনিমেটেড হেডিংটা দেখি আগে, এনিমেটেড হেডিংটা অনেক সময় কাজে লাগে। আচ্ছা দেখেন এনিমেটেড হেডিং এ আমরা এই ইমেজটা ইউজ করব, ইমেজ ট্যাগ নেই এখানে, এখানে নেই। এনিমেটেড হেডিং এ কিন্তু বেশ কিছু আছে, মানে অ্যানিমেশন আছে এখানে, আমরা কিন্তু কিছু অ্যানিমেশন দেখবো, আপনারা আরো কিছু অ্যানিমেশন তৈরি করে এখানে আর 3টা সেকশন বানাবেন অ্যানিমেশন হেডিং না। অ্যানিমেশন হেডিং না কয়টা সেকশন হবে? 3টা আমি বলে দিব পরে। তারপরে এখানে এটা হচ্ছে এরকম একটা স্টাইল করবেন, এরকম সেকশনে 3টা স্পেসে 3টা স্কেচ বাই করবেন একই সেকশনে, আর এখানে 3টা সেকশন মানে অ্যানিমেশন হেডিং না, ডিজাইনটা আলাদা আলাদা হবে, নিজেদের মতো ডিজাইন করবেন, ভালো ডিজাইন হয়। অ্যানিমেশন হেডিং কি, হেডিংটা কি করা, অ্যানিমেশন করা। নর্মাল হেডিং এর কাজ তোমরা সবাই জানি, নর্মাল হেডিং এর কাজ জানি না, জাস্ট লেখা, কিন্তু এটা কোনো অ্যানিমেশন হয় না, নিজে থেকে কোনো অ্যানিমেশন হয় না। কিন্তু অ্যানিমেশন হেডিং এর কাজ কি, সে নিজে থেকে কি হয়, অ্যানিমেটেড হয়। যেমন এখানে দেখেন, এখানে এমাজিং এর ভিতরে একটা সার্কেল ঘুরতেছে, এমাজিং এর ভিতরে একটা সার্কেল কি হচ্ছে, দেখছেন একটু বড় সার্কেল হচ্ছে, আমরা এটাকে একদম ব্ল্যাক কালার দিই। এখন দেখেন এই যে দেখেন অ্যামাজন, এটার ভিতরে একটু বড় সার্কেল একটা দেখেন গোল ঘুরতেছে, দেখছেন? জি স্যার। এটা হচ্ছে একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন না, অ্যানিমেশন। এই অ্যানিমেশন আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। দেখুন এখানে আছে হাইলাইটেড রোটেটিং টেক্সট, রোটেটিং টেক্সট দিলে কি হয় দেখেন,
আচ্ছা, আগে একটা শেষ করে যান। হাইলাইট টেস্ট দেখি। হাইলাইট টেস্ট হচ্ছে এটা একটা টেস্টকে হাইলাইট করা। নির্দিষ্ট টেস্ট লেখকে কি করা? হাইলাইট করা। Highlight. হাইলাইটার তো সবাই চিনি। হাইলাইটার চিনি না? আগে যে দোকানে পাওয়া যায় একটা হাইলাইটার, আমাদের বইয়ের উপরে যদি হাইলাইটারটা ইউজ করি তাহলে ওই লেখাটা কি হয়? উজ্জ্বল ভাবে একটু বড় আকারে বেশি আকারে দেখা যায়, বড় করে দেখা যায়, তাই না? জি জি তাহলে স্যার। তাহলে এখানে হাইলাইটিং এর টেস্ট কাজ করে এক এক নির্দিষ্ট একটা লেখাকে কি করে হাইলাইট করে, যে দেখেন এই লেখাটা কি হচ্ছে, এর মধ্যে গোল আসতে মানে এই লেখাটা একটু বেশি হাইলাইট হইতেছে, দেখানো হইতেছে। যেমন কার্বি কার্বি হচ্ছে নিচে থেকে কি হচ্ছে ডেউয়ের মতো একটা লাইন তৈরি হয়েছে। তারপর হচ্ছে হলো আন্ডারলাইন, আন্ডারলাইন হচ্ছে নিচে একটা আন্ডারলাইন তৈরি হলো, এটা একটু পরে পরে তৈরি হবে আন্ডারলাইনটা। তারপর হচ্ছে ডাবল, দুইটা লাইন, উপরে নিচে দুই দিকে লাইন তৈরি হবে। তারপর হচ্ছে ডাবল আন্ডারলাইন, নিচে দুটো আন্ডারলাইন হবে। এরকম আর কি সবকিছু জিগজাগ জিগজাগ একটা লাইন আসবে। তো কর্স এটা একটা দিয়ে কর্স হলো, আর এখানে হচ্ছে মাঝখান দিয়ে কর্স, আর এটা হচ্ছে এক্স কর্স। এক্স কর্স মানে দুইটা কর্স আসবে, দুই সাইডে কর্স আসবে। এটা হচ্ছে হাইলাইটেড টেস্ট। হাইলাইটেড টেস্ট নির্দিষ্ট টেস্টকে কি করা? হাইলাইট করা। তারপর হচ্ছে রোটেটিং টেস্ট, মানে রোটেটিং হচ্ছে টেস্টকে অ্যানিমেশন। আচ্ছা আমরা একটু কাজ করি, টেস্টের কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিই। টেস্টের কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। তা এটা চেঞ্জ করে হোয়াইট না, এটা চেঞ্জ করে নীল কালার করে নিই। আচ্ছা, দেখ এখানে কিন্তু আমরা দুইটাকে দুই কালার করতে পারলাম, যেটা হাইলাইট হচ্ছে না সেটাকে এক কালার করলাম, আর যেটা হাইলাইট হচ্ছে সেটাকে আরেক কালার করতে পারলাম, ঠিক আছে? যেমন হাইলাইট যেটা হচ্ছে হাইলাইটেড টেক্সট, যেমন এই সাদা লেখাটা হাইলাইট হচ্ছে, কিন্তু এই নিচের এই নীল লেখাটা হাইলাইট হচ্ছে না। এটা আমরা কিভাবে করবো এটা পরে দেখবো, সমস্যা নেই। তারপর রোটেটিং টেস্টটা আমরা দেখি, এটা টাইপিং। এটা কি টাইপিং? দেখেন একবার আসতে আসতে আই এম এ ডেভেলপার, দেখেন আই এম এ, এখানে এখানে লিখে কি ডেভেলপার, DEVELOP ডেভেলপার। তারপরে লিখলাম মার্কেটার, তারপরে লিখলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, WP ডেভেলপার। আচ্ছা, ডেভেলপার মার্কেটার WP ডেভেলপার। দেখেন এখানে আমাদের আইলো কি আই এম এ, দেখেন কি আসতেছে মার্কেটার। তারপরে দেখেন এটা কোর্স হয়ে যাবে, কাটতে যাবে, কাটতে গেল। তারপর আসবে কি আই এম এ WP ডেভেলপার। তাহলে দেখেন এখানে আমি কি করতে, আমার নিজের লেখাটা আই এম এ ডেভেলপার, আই এম এ WP ডেভেলপার, আই এম এ মার্কেটার, তো তিনটা জিনিস, তিনটা লাইন হইতো, আমরা একটা লাইনে তিনটা জিনিসকে দেখাই দিতে পারতাছি। একটা অ্যানিমেশন তৈরি করে দিলাম। ক্লায়েন্টকে এরকম ছোট ছোট অ্যানিমেশন দিবেন একটা ওয়েবসাইটে, এবং ছোট ছোট অ্যানিমেশন ক্লায়েন্ট পছন্দ করে, ঠিক আছে? এরকম ছোট ছোট অ্যানিমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো টাইপিং পরে ক্লিপ আছে, ক্লিপ হচ্ছে দেখেন, এটা হচ্ছে টাইপিং। টাইপিং মানে টাইপিং স্টাইলে, মানে একটা টাইপিং যে মানুষ টাইপ করতেছে এরকম স্টাইলে যাবে। আর যে ক্লিপে হচ্ছে দেখেন এক সাইডে কাজ একটু দেখাবে, কাটটা গেল আবার দেখাবে, আবার কাটটা যাবে আবার দেখাবে। এটা হচ্ছে ক্লিপ স্টাইল। তারপর ফ্লিপ স্টাইল, ফ্লিপ হচ্ছে একটু আর কি নিচে থেকে রোটেটিং একটু এরকম নিচে থেকে উঠতেছে, এটা ফ্লিপ স্টাইল। তারপর হচ্ছে শুটিং, এটা দেখেন আরেকটা স্টাইল চেঞ্জ হয়ে গেল। এরকম প্রত্যেকটা স্টাইল এরকম চেঞ্জ করে আপনারা দেখবেন, এবং প্রত্যেকটা স্টাইল নিয়ে আপনারা যে কোনো একটা সেকশন বানাবেন একটু সুন্দর করে, যাতে দেখতে সুন্দর সুন্দর দেখা যায়। তিনটা সেকশন বানাবেন, তিনটা সেকশনের মধ্যে একটা সেকশন ডিজাইন সাথে আরেকটা সেকশন ডিজাইন যাতে না মিলে, ঠিক আছে? ওয়েব স্লাইড ডাউন, দেন এখানে আপ ডাউন হয়ে যায় স্লাইড, দেখছেন এরকম। আচ্ছা আমরা তো অ্যানিমেশন গুলো দেখলাম, এখন আমরা সেটিং গুলো দেখি। বিফোর টেস্ট হচ্ছে যেটা অ্যানিমেশন হবে না সেটা, আর রোটেটিং টেস্ট বা টেস্ট যেটা হাইলাইটেড টেস্ট, সেটা হচ্ছে যেটা অ্যানিমেশন হবে, সেটা হচ্ছে রোটেটিং টেস্ট বা হাইলাইটিং টেস্ট। এখন যদি মাল্টিপল টেস্ট করতে তাহলে আপনাকে এবার পাশাপাশি লিখলে হবে না, পাশাপাশি লিখলে সে একমাত্র একটা, যেমন মার্কেটার ডেভেলপার মার্কেট একসাথে চলে আসছে, দেখছেন? WP ডেভেলপার মার্কেটার একসাথে চলে আসছে। আপনাকে কি করতে হবে, এন্টার দিতে হবে, এন্টার দিয়ে নিচে লাইন নিয়ে আসতে হবে, তিনটা লাইন তৈরি হবে, তখন এটা সুন্দরভাবে কাজ করবে। আফটার টেস্ট হচ্ছে কি, মানে আমরা চাইছি আমি ডেভেলপার, তারপর দেখলাম মনে করুন যে গুড ডিজাইনার, গুড লিখলাম। এখন দেখেন এখন কি হলো, গুডটা কোথায় আসলো, তারপরে আসলো, তার মাঝখানে লেখার অ্যানিমেশন হচ্ছে, মাঝখানে লেখা অ্যানিমেশন হচ্ছে, গুডটা পরে আসলো। তারপর হচ্ছে ইনফিনিটি লুপ মানে কি, এই অ্যানিমেশনটা বারবার হবে, এই অ্যানিমেশনটা কি হবে, বারবার বারবার হবে। আর অ্যানিমেশনটা ইনফিনিটি বার বন্ধ করে দিলে এখন দেখেন আর অ্যানিমেশন হবে না, একবার হওয়ার পরে কি হবে না, আর অ্যানিমেশন হবে না। আর হচ্ছে ডিউরেশন, আচ্ছা ডিউরেশন হচ্ছে 2500 মানে কি বুঝাইতেছে কেন বলেন তো দেখি? 2500 সেকেন্ড। 2500 সেকেন্ড না, 2500 সেকেন্ড কয় দিয়ে কত মিনিট হবে খবর আছে?
আর কয়েক ঘন্টা চলে যাবো। একটা অ্যানিমেশন যদি আমি 1 ঘন্টা পরে দেখে 1 ঘন্টা কি আমার সাইট ক্লায়েন্ট এই সাইট কি আমার এখানে থাকবে? মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড, একজন বলতে সুন্দর। 2500 মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড হচ্ছে 1000 মিলি সেকেন্ডে আমার কত সেকেন্ড হয়? 1 সেকেন্ড। 1000 মিলি সেকেন্ড আমার কত হয়? 1 সেকেন্ড। এমএস মানে হচ্ছে হলো ডিউরেশন, এমএস এর মানে হচ্ছে হলো আপনার মিলি সেকেন্ড। ডিউরেশন হচ্ছে তার পরিবর্তন, মানে কতটুকু পরে পরে পরিবর্তন হবে, এবং এমএস যারা বুঝেছে কত মিলি সেকেন্ড পরে কি হবে পরিবর্তন হবে। তাহলে কত মিলি সেকেন্ড 1 সেকেন্ড হয়? 1000 মিলি সেকেন্ড আমার কি হয়? 1 সেকেন্ড হয়। অবশ্যই এটা মনে রাখতে হবে, এজ এ ডেভেলপার আপনাদের এটা বারবার যে কোনো জায়গায় লাগতে পারে। এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। কারণ হচ্ছে একটা জায়গায় আপনি অ্যানিমেশন দিতেছেন, তখন যদি কত সেকেন্ডে অ্যানিমেশনটা হচ্ছে, কত সেকেন্ড পরে পরে হবে, এটা যদি আপনারা সেট আপ না করতে পারেন তাহলে তা হবে না। অনেক সব জায়গায় তো সেকেন্ড দেওয়া থাকে না, যেমন এই জায়গায় দেখেন মিলি সেকেন্ড দেওয়া আছে। আবার যখন আমরা করতে গেছিলাম লুপ গ্রিড হলো, লুপ কেরা জল, ওইগুলোতে আবার সেকেন্ড দেওয়া ছিল, মিলি সেকেন্ড মনে ছিল। এইভাবে আমরা করবো। ডিউরেশন এমএস হচ্ছে এক একটা কি মিলি সেকেন্ড। তাহলে এখানে তো শুধু এস থাকতো, এমএস না থাকা এই জায়গায় শুধু এস থাকতো, তাহলে আমরা কি দিতাম 2, 5 এরকম দিতাম। এখন যদি শুধু এস নাই, সাথে এম আছে, তার মানে আমাকে 2000, 3000 এরকম করে 3000-এ 3 সেকেন্ড। আর হচ্ছে এখানে 2500 ছিল, তার মানে হচ্ছে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। আর এই হেডিংটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই, এখানে এই যে লিঙ্ক অবস্থা আছে, লিঙ্কের মাধ্যমে এটাকে লিঙ্ক করতে পারবো। আর এটা হচ্ছে HTML ট্যাগ, কোন ট্যাগ আমরা এটাকে এখানে ইউজ করবো, ঠিক আছে। তারপর হচ্ছে স্টাইল। স্টাইলে কি এখানে সেন্টার আছে, তার মানে লেখাটা সেন্টার হচ্ছে। এখন যখন লেফটে দিলাম, লেখাটা লেফটে, রাইটে দেই, রাইটে থাকবে। এটা তো সবার জানাই আছে, এগুলো দেখুন না। টেক্সট কালার, টাইপোগ্রাফি চেঞ্জ করা, টেক্সট স্টক। টেক্সট স্টকটা আমরা দেখবো। টেক্সট দেখেন হেডিং এর আরেকটা ভালো স্টাইল দেখাই, দেখেন আপনারা। টেক্সট শ্যাডো, না লেখার নিচে শ্যাডো দেওয়া, এগুলো তো মোটামুটি সবার জানা আছে না? এগুলো তো ইয়েতে দেখছেন আপনারা। এই যে লেখার নিচে শ্যাডো দিলাম, লেখার নিচে শ্যাডো, টেক্সট শ্যাডো। টেক্সট কালার, টেক্সট কালার হচ্ছে এখানে দুইটা কালার, একটা হচ্ছে অ্যানিমেশন টেক্সট কালার, আর হচ্ছে নন অ্যানিমেশন টেক্সট কালার, যেটা হচ্ছে হেডিং কালার। তাহলে এই দুইটা কালার আমরা টেক্সট অ্যানিমেশন দিতে পারি। তারপর টাইপোগ্রাফি, টেক্সট স্টক আর টেক্সট শ্যাডো সবগুলো দিয়ে আছে। এই দেখেন এখন একটা হেডিং নেই আমরা, দেখেন একটা জিনিস দেখাই। এই হেডিংটাকে আমরা এই ইমেজের সাথে নিলাম, ইমেজের সাথে এরকম নিলাম। এখন এটাকে আমরা একটা আপার কেস করব, এন্টার 70, 60, 70, কালার দিব হোয়াইট। দেখেন আপনাকে নর্মাল হেডিং টেক্সট কিন্তু আমি ব্যবহার করতেছি, দেখেন এখানে দেখেন ট্রান্সফর্ম করে দিলাম। আচ্ছা এটা একটু কমায় দিই। এখন দেখেন আমরা যদি টেক্সট স্টক করি, টেক্সট স্টকের কাজটাকে একটু দেখেন। এখানে দেখেন আমরা দিলাম হলাম টেক্সট স্টক 1 পিক্সেল, এটার কালার দিলাম হলাম হোয়াইট, আর দুটো সেম দিলাম। এখন আমি টেক্সট কালারকে ট্রান্সফার করে দিব। দেখছেন একটা স্টাইল তৈরি হয়েছে। স্টাইলটা আগে দেখছেন, আগে টিচার দেখাইছিল। জি না জি না স্যার। স্যার। তো স্টাইল না দেখালে আপনার কি স্টাইল করতে পারবেন এইভাবে বলেন? জি না স্যার। খালি বলে গেছে নাকি যে এটা করবো নাকি? এটা স্যার দেখাইনি একবারও। স্টক নিয়ে আলোচনা হয়নি। আপনার আর জিজ্ঞেস করবো প্রজেক্টের মধ্যে আর কি যা থাকতো। টেক্সট স্টক আছে এটা দেখান। এই স্টাইল কিন্তু অনেক জায়গায় আছে। আমরা আরো কিছু টেস্ট মার্কসিং, আরো কিছু পরে অ্যাডভান্স আরো কিছু দেখবো, এইভাবে টপিকগুলো আরো বেশি দেখবো। আমি এখানে দেখেন মাত্র কয়টা উইজেট দেখাই, 3টা উইজেট দেখাই, কতগুলো স্টাইল দেখাই 3টা উইজেটের মধ্যে। আমরা যদি এটাকে চাই, দেখেন এটাকে চাই, এই ডেভেলপার লেখাটাকে আমরা টেক্সট স্টক দিব, দেখেন 1 পিক্সেল দিয়ে এটাকে স্টক দিব হোয়াইট, আর এটার কালারটা দিব, দেখেন হয়ে গেল। এখন এটা ফন্ট সাইজটা বাড়ায় দিই। আচ্ছা এটা ফন্ট সাইজ বাড়ানো যাবে, কারণ হচ্ছে এই দুটো ফন্ট সাইজ লিংক করা। এখানে যে ফন্ট সাইজ দিবেন এটার ভিতরে সেম ফন্ট সাইজ অটোমেটিক পাই যাবে। এখানে আমরা ফন্ট সাইজ এক্সট্রা করে দিতে পারবেন না। আচ্ছা এখানে এরকম একটা স্টাইল আমরা চাইলে তৈরি করতে পারি। স্যার টেক্সট স্টকে দিয়ে 1 পিক্সেল দিলেন, এটা কি 1 পিক্সেল দিয়ে এটা 1 কি পিক্সেল হবে? হচ্ছে 1 পিক্সেল বর্ডার, মানে 1 পিক্সেল হচ্ছে 1 পিক্সেল কি
বর্ডার আমি যেখানে 2 পিক্সেল দিই দেখেন এটা বর্ডার আর মোটা হবে, দেখছেন এটা বর্ডারটা মোটা হচ্ছে, দেখছেন আমি 3 পিক্সেল দিই দেখ এটা আরো মোটা হবে, 5 পিক্সেল দিই এটা আরো মোটা হলো, দেখছেন এটা এই যে বর্ডার, একটা টেক্সটের ভিতরে যে বর্ডারটা বর্ডার, বুঝতে পারছেন ক্লিয়ার? জি স্যার। এই যেটা হচ্ছে বর্ডার, যখন বাড়াবেন তখন এটা এরকম ভাবে বাড়বে, 33 দিলাম 60 দিলাম এটা এরকম আর কি বাড়বে। এক একটা ডিজিটাল দিবেন না 5 দিলাম একটু মনে হইতেছে যে এটা ভিতরে যাচ্ছে একটা কালা দাগ আছে, আবার দেন 1 দিলাম মনে হইতেছে যে এটার ভিতরে একটা খালি গ্যাপ আছে। এক একটা এক রকম, ঠিক আছে ডিজাইন অনুসারে এরকম ভাবে তৈরি করবেন। আচ্ছা হেডিং, অ্যানিমেশন হেডিং স্পেসার গেল শেষ নাকি? জি অ্যানিমেশন হেডিং স্পেসার শেষ হলো। আচ্ছা তারপরে আছে প্রাইস লিস্ট দেখাবো না, কল টু অ্যাকশন, মিডিয়া ক্লাস। আচ্ছা মিডিয়া ক্লাস আছে কিছু সহজ গুলো দেখতেছি, ঠিক আছে অলরেডি তো আপনার এআইতে ক্লাস করছেন, এখানে কিছু একই জিনিস দুইবার আসছে মিডিয়া ক্লাস। আচ্ছা আপনার সহজ গুলো দেখি আজকে, কারণ হচ্ছে কি আপনার তো ওইখানে একটু মোটামুটি ভালো, ওইগুলো মনে রাখতে হবে কিন্তু একদম পুরো মুখস্থ করে ফেলতে হবে, কারণ ওইগুলো আমাদের বারবার লাগবে, একটা সাইট বানাইতে গেলে ওগুলো লাগবে আমাদের বারবার। আচ্ছা কি জানিছি, ও নিছি মিডিয়া ক্যারাজল। মিডিয়া ক্যারাজল নামে তো এটা নামের মধ্যে সবকিছু, এটা তো আর নাই কিন্তু তেমন কিছু নাই। মিডিয়া ক্যারাজল নামই সবকিছু। তারপরে মিডিয়া হচ্ছে আমরা এখানে ইমেজ নিতে পারি, ভিডিও নিতে পারি, যে কোনো ধরনের মিডিয়া নিতে পারি। মিডিয়া হচ্ছে ইমেজ ভিডিও, আমরা এগুলো কি করতে পারি ক্যারাজল আকারে করতে পারি, মানে এখানে কি হবে স্লাইড হবে, ইমেজ আর ভিডিওটা কি হবে স্লাইড হবে। এখানে আমরা ভিডিও লিঙ্ক দিতে পারি, ভিডিও দিলে এখানে ভিডিও লিঙ্ক দিতে পারি, ইউটিউবের কিছু ভিডিও নিয়ে আসি, ইন্ট্রো ভিডিও দিই, এখানে আমি ভিডিও দিলাম, ভিডিওতে একটা ইমেজ দিলাম। আচ্ছা, আমি কিছু ইমেজ আগে আপলোড করে নিই, 3-4টি ইমেজ আপলোড করেছি, এখানে কি কি ইমেজ আছে এইগুলো না, আচ্ছা এগুলো তো ক্লিয়ার, ঠিক আছে এখানে যেটা করলাম ভিডিও বা ইমেজ একসাথে আমরা কি করতে পারি একটা স্লাইডার বানাতে পারি এখানে। আচ্ছা এখানে ভিডিও ওপেন হয়ে গেছে, ভিডিও ইমেজ একটা স্লাইডার বানাতে পারলাম এখানে। এখানে দেখেন কি আছে স্লাইড আছে, ফেড আছে। ফেডের জিনিসটা কি আসলে কি একটা জিনিস থাকবে এখানে, আমরা সিম্পল পেজে যাই এটাকে রিফ্রেশ করে, ফেড আছে এখানে। ফ্যাট হচ্ছে কি একটা ইমেজই থাকতেছে আমার, বারবার চেঞ্জ হচ্ছে, একটা ইমেজই বারবার চেঞ্জ হচ্ছে। এখানে আমরা তার হাইট নির্ধারণ করতে পারি, যেমন 500 একটা হাইট নির্ধারণ করে, এখন সে কি করবে একটা ইমেজই বারবার চেঞ্জ হবে। এবং অ্যানিমেশনটা ফ্যাট ইফেক্ট। ফ্যাট ইফেক্ট কি মানে স্লাইড হচ্ছে, স্লাইড ইফেক্ট আমরা বুঝতে পারি, স্লাইড যেমন হচ্ছে একটার পেছনে একটা যাচ্ছে এভাবে স্লাইড হচ্ছে, এভাবে স্লাইড হচ্ছে, এটা হচ্ছে স্লাইড। আর ফ্যাটটা কি দেখেন, ফ্যাটটা আসলে কি, ফ্যাটটা দেখেন আপনি দেখেন, ফ্যাট হচ্ছে স্লাইড হবে না, সেটা হচ্ছে একটা ধোয়ার মতো যে হয়ে গেছে এক্ষুনি, দেখেন যেমন চেঞ্জ করি দেখেন হয়ে চেঞ্জ হয়ে গেল, দেখছেন ফ্যাট। আর হচ্ছে একটা কিউব, কিউব হচ্ছে একটা কিউবের মতো অ্যানিমেশন দেবে, কিউব মানে দেখেন কিউব কোন রুবিক্স কিউব বা কিউব যেটা আছে আমরা ছোটবেলা মিলাইছি আর কি, এগুলো দেখেন দেখছেন একটা অন্যরকম একটা অ্যানিমেশন দিল এটা। আচ্ছা এখন আপনি কিউবে বা থ্রেডে আপনি করতে পারবেন না, মানে একসাথে কটা দেখাবো এটা কোনো নির্দিষ্টই নয়, কারণ এটা হচ্ছে সবসময় একটাই দেখাই দেবো আপনাকে, ঠিক আছে একটাই দেখাই দেবো, আপনার এর বেশি দেখাতে পারবে না। আর এখানে দেখেন আরেকটা সেটিং আছে, এটার একটা সেটিং আছে, এটার অনেকগুলো অনেক ধরনের স্টাইল আছে এটার ভিতরে। এই স্ক্রিনতে ক্যারাজল ছিল, আমরা ক্যারাজলে কি ভিতরে কি পাইলাম, ক্যারাজলের ভিতরে আমরা পাইছি স্লাইড, ফ্যাট আর কিউব। স্লাইডের ভিতরে আমরা কি পাবো একসাথে কটা দেখানো যায়, 2টা দেখাইতে পারি, 3টা দেখাইতে পারি বা 4টা দেখাইতে পারি,
এরকম আমরা ইচ্ছা স্বাধীন, নিজের ইচ্ছা স্বাধীন দেখাইতে পারবো, নিজের ইচ্ছা স্বাধীন দেখাইতে পারবো। এবং একসাথে কয়টা স্লাইড হবে এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখাই দিই। আমরা একসাথে দুইটা দিলাম এবং স্লাইড হবে কয়টা, একটা। তার মানে যখন আমরা নেক্সটে ক্লিক দিব, এখানে দেখেন, এখানে আসলাম, এখানে নেক্সটে ক্লিক কয়টা করে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একটা করে। একটা করে। আর এটা হচ্ছে আমরা যদি চেঞ্জ দিই দুইটা, তার মানে একসাথে দুইটা করে চেঞ্জ হবে। দেখাই, দেখেন ক্লিক দিলাম, দুইটা একসাথে চেঞ্জ হয়ে গেল, দেখছেন? জি স্যার। আচ্ছা, এখানে ইমেজ কম তো, যার কারণে মনে হচ্ছে আপনারা এই করতে বুঝতে পারতেছেন না। এই দেখেন একসাথে দুইটা, এটা আলাদা ইমেজ আর ওটা আলাদা ইমেজ, ঠিক আছে? এই দুইটা, এটা কিন্তু আলাদা ইমেজ। আর এখানে চেঞ্জ হলো একটা, কারণ হচ্ছে কি এটা লাস্ট আইটেম চলে আসছে, এখানে এখানে একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটা বুঝতে হবে, আমরা আলাদা আলাদা ইমেজ দিয়ে ট্রাই করবেন, সমস্যা নাই, বাসায় এতে ট্রাই করবেন, সমস্যা হবে না। আচ্ছা, আমি এখানে কেরাজল দেখলাম, এটা স্ক্রিন কি কেরাজল। আর এখানে আমরা আরো কিছু দেখতে পারি, কেরাজল ভিতরে স্লাইড শো দেখতে পারি, স্লাইড শো। এই স্লাইড শো কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে, বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট গুলোতে পাবেন আপনি এটা ঠিক আছে? এরকম সরকারি ওয়েবসাইটে থাকে এরকম স্লাইড শো, দেখছেন? নিচে ছোট আকারে দেখাই যাচ্ছে এবং উপরে কি বড় আকারে ওই ইমেজটা দেখাই যাচ্ছে, স্লাইড শো, ঠিক আছে? এবং তার ভিতরে দেখেন আমি ভিতরে আর কি কি সেটিং আছে, এটার ভিতরে ঠিক এরকমই স্লাইড ইফেক্ট, বিনোদন ইফেক্ট দিতে পারবেন, ফেড দিলে ফেড ইফেক্ট। কিন্তু এখানে নিচে কিন্তু এটা থাকবে, এটা চলে যাবে না, কারণ এখানে তো উপরে তো একটাই দেখাই যাচ্ছে। আর কিউব ইফেক্ট দিলে কিউব ইফেক্ট আপনারা দিতে পারবেন, একই জিনিস, ওই আগের যে ইফেক্ট এটাই কাজ করবে। আর হাইট এখানে নির্দিষ্ট করে দিবেন, আর রেটিও দিতে পারবেন এখানে, থাম্বনেল রেটিও, মানে এই যে ইমেজগুলো আছে, এই ছোট ইমেজগুলো, এই যে ছোট ইমেজগুলো আছে, এইভাবে কি হবে, আমি স্কোয়ার দিলাম, ছোট চার কাইন্ডের বড়, চার কাইন্ডের সাইজ সমান থাকবে। তারপরে দিলাম 4.3, মানে এটা নানান ধরনের সাইজ আর কি, এটা নানান ধরনের সাইজ, এই ইমেজ নানান ধরনের সাইজ আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আর সেন্টার স্লাইড মানে হচ্ছে যে এই যে এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে কি সেন্টারে আছে, এটা অ্যাক্টিভ করে এটা সেন্টারে এসে পড়ছে, এটা অ্যাক্টিভ করব, এটা সেন্টারে এসে পড়বে, যেটা অ্যাক্টিভ করবো ওটা কি আসবে আমার সেন্টারে চলে আসবে, এটা সেন্টার স্লাইড। আচ্ছা, এখানে সব দেখানো হলো। তারপর হচ্ছে একটা কভার ফ্লো, এটা প্রায় লাগে কভার ফ্লো, এই ডিজাইনটা অনেক মাঝে মধ্যে লাগে আর কি, দেখে মনে হয় অনেক বিষয় বিষয় বিরাট কিছু, কিন্তু এটাতে সবসময় তিনটা দিবেন, সবসময় কি দিবেন, তিনটা, তিনটা দিলে এটা ডিজাইন দেখতে সুন্দর দেখা যায় বেশি। চারটা দিলেও আপনার এত ভালো লাগতো না, আবার মনে করুন যে দুইটা দিলেও এত ভালো লাগতো না, আমার দিতে হবে তিনটা, তিনটা দিলে মাঝখানেটা সমান থাকবে, দুই সাইডে একটু বেঁকা থাকবে, ওইটা আমার একটু ভালো লাগে দেখতে। এখানে দেবেন 300 বা আপনি 350 দিতে পারেন, 350। মানে আমি তো এইভাবে দেখা যাচ্ছে, এগুলো আপনার যখন ইমেজ তৈরি কি করবেন এইভাবে তৈরি করবেন। এখন দেখেন, এখান থেকে স্লাইড করে দেখেন, দেখতেছেন বইয়ের পাতার মতো হচ্ছে না, যে বইয়ের পাতাটা মাঝখানে আছে, দুই সাইডে দুইটা ঢেউর মতো চলে ভিতরে ভিতরে দিকে আছে। মানে একটা উইজেট কতগুলা ইউজ কেস আমরা দেখলাম। এখানে সেম স্লাইড ম্যাট সব চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে অ্যানিমেশন কন্ট্রোল করার অপশন নাই, অ্যানিমেশনটা কন্ট্রোল করতে পারবেন না। আর এডিশনাল অপশন আছে এখন, এখন তো মোটামুটি এগুলো ক্লিয়ার নাকি? আমরা এখানে ক্যারা জ্বলিয়ে রাখি, তাহলে অ্যানিমেশনটা দেখতে সুন্দর হবে আর কি, বুঝতে সুবিধা। আর যে এরো মেরো এগুলো তো আপনারা দেখাইছি, এরো, প্রেজেন্টেশন ডট, ট্রানজেকশন ডিউরেশন, যেটা হচ্ছে আপনার যদি আমরা 5000 দিই, তাহলে আমাদের ট্রানজেকশন 5000 সেকেন্ড নিয়ে ট্রানজেকশন হবে, আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে ট্রানজেকশন হইতেছে, দেখছেন? জি। মানে স্লাইডটা যে চেঞ্জ হলো, আগে কিন্তু এক্ষুনি চেঞ্জ হয়েছে, ক্লিক দেওয়া 500 দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে চেঞ্জ। আর এখানে আমি দিচ্ছি কি 5000, মানে 5 সেকেন্ড, 5000 বলতেও কি বুঝেছে বুঝতে পারছেন, 5 সেকেন্ড আস্তে আস্তে চেঞ্জ হলো 5 সেকেন্ডে। আমরা 500 দিলাম। অটো স্পিড মানে এটা কি অটোমেটিক স্ক্রল করবে নাকি, যদি অফ থাকে অটোমেটিক স্ক্রল করবে না। আর ইনফিনিটি লুপ সব সময় যদি স্ক্রল করবে কিনা এটা। আর পুশ অন হবার, এটা হচ্ছে আমরা দেখাই পুশ অন হবারটা আসলে কি। এখানে আমি করলাম, এটা আমি বাইরে রাখি, দেখেন স্লাইড হবে 5 সেকেন্ড পরে স্লাইড হবে, 1 2 3 4 5, 5 সেকেন্ড মধ্যে স্লাইড হয়ে গেল। এখন যদি আমি এখানে ওইটার উপরে রাখি মাউসটারে, এখন দেখবেন এটা স্লাইড হবে না, গুণ 5 সেকেন্ড দেখেন, 5 সেকেন্ড ওভার হয়ে যাবে, স্লাইড হবে না। 1 2, অলরেডি কিন্তু 5 সেকেন্ড ওভার হয়ে গেছে, তারপর কিন্তু স্লাইড হয় না, কারণ কি এই মাউসটা এটার উপরে আছে, স্লাইডের উপরে, এই সময় কি হবে, এটা পুশ হবে, পুশ মানে এটা স্লাইড হবে না। আর পুশ অন ইন্টারাকশন, ইন্টারাকশন হচ্ছে ওইটাও ওই একই একই কাজ, যে রাখলাম এটা পরে পুশ মুশ মানে কোনো কিছু অ্যানিমেশন কোনো কিছু হবে না, শেষ। ইমেজ ফিট, ইমেজ ফিট কন্টেন্ট অটো দিলে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে কন্টেন্ট,
কন্টেন্ট দিলে যেটুকু হাইট দিছে যেটুকু এর মধ্যে দিতে পাবে না, আর কভার দিলে কভার পুরোটাই পাবে। অনেকটা হচ্ছে ইয়ের মতো ভিজি ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো। আচ্ছা, লেজি লুট নিয়ে আমাদের ইমেজ অপটিমাইজেশন করে অনেক ইয়ে আছে, সমস্যা নেই। এখন এটা মনে হয় না এটা বোঝা যাবে, অল্প ইমেজ তো বোঝা যাবে না, বোঝা যায় না। যখন আমরা পেজ স্পিড নিয়ে কাজ করবো তখন লেজি লুট এটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, দুইটা স্পেস বিটুইন দুইটা ইমেজের মাঝখানে কতটুকু স্পেস হবে, বর্ডার রেডিয়াস কতটুকু, সবগুলাতে কতটুকু বর্ডার হবে, বর্ডারের কালার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, দিলাম 10 পিক্সেল একটা বর্ডার দিলাম, বর্ডারের কালার দিলাম ব্লু কালার, বর্ডার রেডিয়াস দিলাম 15 পিক্সেল, প্যারিং দিলাম 10 পিক্সেল। নেভিগেশন আর তো দেখানো হয়েছে, নেভিগেশন এর ওটা হচ্ছে আপনার যে পজিশনিং করা, এটা সাইজ, এরও সাইজ কতটুকু বড় করতে পারবেন আপনি, আউটসাইড ইনসাইড করা, অবশ্যই এরও কালার চেঞ্জ করা, কালারটা হোয়াইট দিয়ে রাখি। তারপর স্পেস বিটুইন ডট, এই যে এই দুটো ডট মাঝখানে নিচে পজিশন দিতে, এটা সাইজ বড় করা, 15 দিলাম মাঝখানে গ্যাপটা। আর হচ্ছে অ্যাক্টিভটা যেটা হবে ওটা অ্যাক্টিভ কালার, আর যেটা অ্যাক্টিভ না থাকবে ওটার কালার। আচ্ছা, প্লে আইকন যেটা আছে যে এই ভিডিওতে যেখানে যে আইকনটা দেওয়া আছে উপরে ভিডিও এর উপরে, আইকন কালার চেঞ্জ করতে পারি আমরা, হোয়াইটটা দেখে দিয়ে রাখি, আর সাইজ ছোট বড় করতে পারি। হচ্ছে না, এখানে একটা আইকনের শ্যাডো দেওয়া যাবে। আচ্ছা, ব্লার বেশি গেছে, এরকম এটা চেঞ্জ হচ্ছে, বুঝছেন, এটা ইমেজের কারণে আমরা বুঝতে পারতেছি না আর কি। ইমেজটা ডার্ক হইতো তাহলে এটা বোঝা যেত। যেটা সেভ চেঞ্জ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, কাজ হলো এটি, এগুলাই, আর কোনো কিছু নাই। আর এটা হচ্ছে লাইট বক্স কি, এখানে ক্লিক দিয়ে একটা ভিডিও ওপেন হয়ে যাবো, দেখেন এই ভিডিওটা ওপেন হলো। এই ভিডিওর অনেক কালার আমরা তো হোয়াইট দিই, আর এখানে দেখি ইউজ কালার দিলাম রেড, আর ইউআই হভার কালার দিলাম একটা ব্ল্যাক কালার দিলাম, ভিডিও উইথ দিলাম 50%। এখন আমরা সেভ দিলাম। তো এখানে দেখেন ভিডিও উইথ কতটুকু আছে, অনেক বড় না, প্রায় 80% জায়গা নিয়ে ভিডিও উইথ আছে। এখন যদি আমি রিফ্রেশ করে এটাকে আমি আবার অন করি, এটা ডিফল্ট সেটিং চেঞ্জ করা, এটা সব কিছু চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে হোয়াইট। তারপর এটা হয়েছে, এটা আসলে কি তেমন কিছু চেঞ্জ করা লাগে না, ঠিক আছে, এটা এভাবে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, এটা 90% সময় এইভাবেই থাকে। এটা চেঞ্জ করলেও তেমন কাজ করে না আর কি, এটাকে এইভাবে অফ করে দিবেন, এটাকে সিএসএস করে করা লাগে, অনেক ঝামেলা হয়ে যায়। চেঞ্জ করলাম, এখন ঠিক আছে, সাইজটা এটা ক্লোজ করে দিতে পারলাম। ওকে, এই 3টা উইজেট দেখলাম, 3টা উইজেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। কালকে ইনশাল্লাহ অনেকগুলো উইজেট দেখা যাবে। আচ্ছা, পোস্ট প্রাইস ফ্লিপ বক্স, তো ফ্লিপ বক্স তো ফ্লিপ বক্স আগে পরে দেখবো না, সমস্যা নাই, ইয়ার সাথে এটা এরকম আর কি, ফ্লিপ করে আর কি, হবার করার সাথে সাথে এটা ফ্লিপ করবে, অ্যানিমেশন একটা আর কি। সমস্যা কালকে দেখবো, আজকে অনেক প্রেশার হয়ে যাবে আপনাদের, এত কিছু মনে রাখতে পারবেন না পরে। আর অবশ্যই প্র্যাকটিস হবে, ঠিক আছে। হেডিং নেয় এই স্পেসার দেওয়া দুইটা করবে, দুটা সেকশন করবেন স্পেসার দেয়া, আর হেডিং নিয়ে তিনটা স্পেসার, 3টা সেকশন হবে, তা তিনটা করে 5টা, আর এটা নিয়ে হবে 2টা, 5 2 কত হলো 7টা, তাহলে একটা পেজে 7টা সেকশন করবেন। আমি যেভাবে নিয়েছি এইভাবে, এখানে ক্যানভাগও নেবেন, এলিমেন্টের ক্যানভা নিয়ে এখানে কোনো হেডার ফুটার থাকবেন, আপনার 7টা সেকশন এইভাবে থাকবে, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার।
আর এসএমএস যেন সাবমিট করবেন ওটা ফর্ম আমি দিয়ে দেবো, সমস্যা নেই। বলেন, তো আজকে ক্লাস এ পর্যন্তই। সবার কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যার যার আছে তারা আছে যাইতে পারেন। ক্লাস মনে রাখেন, অবশ্যই আমি কালকে কোশ্চেন করবো ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসের ভিতরে যা যা দেখাইলাম সব কিছু নিয়ে আমি কোশ্চেন করবো কালকে। আপনারা ভিডিওটা পোস্ট করে করে আবার দেখবেন এবং প্রত্যেকটা আইটেম মুখস্থ করবেন। আমি কোশ্চেন করবো কালকে, যা কাকে যে কাউকে আমি যেভাবে ইচ্ছা এইভাবে কোশ্চেন করতে পারি। ইনশাআল্লাহ স্যার। আর হচ্ছে আমি টোটাল 7টা করবেন, সেকশন করবেন, 7টা সেকশন করবেন। হেডিং এ হচ্ছে 3টা আর বাকি হচ্ছে 2টা 4টা 4 3 7টা হবে। ঠিক আছে, হেডিং এ 3টা করতে হবে, এটা ঠিক করতে হবে এরকম না। আপনার ইউনিক, আপনার ডিজাইন সুন্দর ডিজাইন দেখে আপনি যে কোনো দরকার হলে 7টা করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু 3টা যে উইজেট দেখলাম 3টা উইজেট ব্যবহার করতে হবে। মানে একটা উইজেট আপনি 7টা বানাই আলবেন তাহলে দেবো না, 3টা উইজেট করতে হবে, 3টা উইজেট দিয়ে 7টা করতে হবে। ঠিক আছে, আর কোনো স্যার প্রবলেম আছে? স্যার হিটিংটাকে যদি আমি বলেন। এনিমেটেড হিটিংটা যে দেখলাম, হুম ওইটাকে যদি আমি দিতে চাই, এনিমেশনটা যদি লাইন যদি ব্রেক করতে চাই তাহলে কিভাবে কি করব? লাইন ব্রেক দিতে চান মানে যে এখানে আছে তিন এখানে লাইন যদি আনতে চাই, জি, আইএমএ এটা এক লাইনে থাকবে, ডব্লিউপি ডেভেলপার এটা আরেক লাইনে, ওটা তো কোড আপনার এতে করা নিচে তো প্রয়োজন লাইনে। না, তাহলে তো আপনার অ্যানিমেশন হেডিং করা লাগে। আপনার তাহলে আপনার ইয়ে দিয়ে করবেন, নর্মাল হেডিং দিয়ে করবেন, এরকম নর্মাল হেডিং দিয়ে। আমরা তো 3টা লাইনই করি, তাহলে তো আমার এই অ্যানিমেশন হেডিং দরকার নাই। দরকার আছে? জি স্যার। তাহলে আপনি তিনটা যখন করবেন তখন আপনি তো নর্মাল হেডিং দিয়ে করতে পারেন, ওটা তো অ্যানিমেশন দরকার নাই। আর অ্যানিমেশন না, দরকার। আমি চাচ্ছিলাম ডব্লিউপি ডেভেলপারটা হুম যে অ্যানিমেশন হবে, এই অ্যানিমেশনটা মাঝখানে হবে, আর এই উপরে আর নিচের লেখাগুলা আহ, দুই মানে 3 লাইনে হবে, আর মাঝখানের লাইনটা অ্যানিমেশন হতে থাকবে। আচ্ছা, এরকম চাইতেছেন, যেরকম উপরে এটা থাকবে, এটা কপি করব, আর নিচে একটা থাকবে, আর মাঝখানে এটা অ্যানিমেশন হবে। জি, কেমন চাচ্ছি। তাহলে এরকম হলো, আপনি এটা নর্মাল হেডিং নেবেন, এটা নর্মাল হেডিং, মাঝখানে একটা অ্যানিমেশন হেডিং নিলেন, এটা অ্যানিমেশন হবো। আর একটা সাইডে আপনার চাইলে তো এক সেকশনে 3টা হেডিং দিবেন, এটা তো এসইও জন্য ভালো হতো না। ঠিক আছে, জি, একটা সাইডে একটা H1 থাকবে, একটা H1 টেক থাকবে, এটা আমরা সামনে যখন এসইও বুঝবো তখনই করবো। একটা সেকশনে 3টা হেডিং হবে না কখনোই। ঠিক আছে, এইভাবে আপনার ইচ্ছা নিতে পারবেন না, তো এটা ডিজাইন সুন্দর হবে না। আমরা কি বলছি কি ডিজাইন সুন্দর করতে হবে, আপনি ইচ্ছা স্বাধীন তো করতে পারবেন না। আপনাকে এরকম এইখানে এরকম লাগবে না, এরকম। এইখানে যদি বিআর কোড দিই, কোন জায়গায়? এই যে IMA, এখানে একটা বিআর কোড দিলাম, তারপরে ডাব্লিউপি ডেভেলপারের পরে আরেকটা বিআর বিয়ার কোড কোড দিলাম। দিতেই পারি আমরা, বিয়ার কোড দিলে এখানে ব্রেক নিবে না। এটার ভিতরে আমরা যদি এটা তো কখন ব্রেক নিই, এটা আমরা বড় লেখা দিলাম, তখন এরকম হলো যে 3টা লাইন হলো, মাঝখানটা এই হলো, এখানে এই হলো। দেখাইতে পারছি? তো এটা অটোমেটিক নিবে, তখন আপনার করতে হবে না। এই যে দেখেন, ডাবল মার্কেটার দেয়, এটা দুই মাঝখানে একটা হলো, এখানে একটা হলো, এটা মাঝখানটা অ্যানিমেশন হচ্ছে, আর এটা দুই সাইডে আছে, তাই না? আপনি এটাই বলতেছিলেন নাকি? জি স্যার। হ্যাঁ, এটা অটোমেটিক হবে, এটা আপনার হাতে না। এটা হচ্ছে যখন আপনি করবেন, যে লেখাটা যখন বড় হবে, বা এই লেখাটা অ্যানিমেশন লেখাটা বড় হবে, তখন এটা অটোমেটিকই নিচে উপরে চলে আসবে। আর এটা যখন অ্যানিমেশন এইভাবে হচ্ছে, এটা বেশি সুন্দর লাগতেছে নাকি যখন আমরা মানে মাঝখানে রাখছিলাম তখন বেশি সুন্দর লাগতেছিল, বা কানিতে ছিল তখন বেশি সুন্দর লাগতেছিল? এটাই বলেন এক লাইনে। অ্যানিমেশন হেডিংটা এক লাইনে আনার কারণটা কি? অ্যানিমেশন হেডিং এর মেইন কারণটা কি? আমরা তো নর্মাল হেডিং দিয়ে তখন কাজ করতে পারি। অ্যানিমেশন আসার কারণটা কি? অ্যানিমেশন হচ্ছে কারণ হচ্ছে লম্বা একটা টেক্সটকে আমরা অ্যানিমেশন দিয়ে সুন্দরভাবে দেখাচ্ছি, এটাই, আর কিছু না, এক লাইনে দেখাচ্ছি। অ্যানিমেশন হেডিং কখনো 2 লাইনে হয় না। ঠিক আছে?
জি স্যার। আপনি ইচ্ছার সাথে আমরা ডিজাইন করতে পারি না সবাই ব্যাপার, কিন্তু এলিমেশন হেডিং 2 লাইন হয় না, কারণ হচ্ছে এলিমেশন হেডিং আনাই হয় যাতে একটা লম্বা জিনিসকে এক লাইনে দেখানো যায়। আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ ডেভেলপার, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, 3টা লাইন লেখা লাগতেছে, এটা এসওর জন্য ভালো না। এক জায়গায় 3টা লাইন এসওর জন্য ভালো না। তখন কি হবে, একটা অ্যানিমেশন হেডিং দিয়ে দিলাম যে এক জায়গাতে আমার 3টা লাইন চলে আসতেছে। আর করার কোনো কোশ্চেন ডিজাইন নিয়ে? স্যার আমার সাইডে আমার মোশন আসে না, এটার জন্য মেসেজ দিয়েছিলাম প্রবলেম সলভিং গ্রুপে। আপনার মোশন আসেন, আপনি পুরো এই যত প্লাগইন আছে সব প্লাগইন ডিএক্টিভ করে দিবেন। এই ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, আপনি অ্যাড প্লাগইনে যাবেন, ঠিক আছে? অ্যাড প্লাগইন দিয়ে ডাব্লিউপি রিসেট লিখবেন, এখানে ডাব্লিউপি রিসেট লিখবেন। ডাব্লিউপি রিসেট লিখে একটা প্লাগইন আসবে, এই যে এই প্লাগইনটা ডাব্লিউপি রিসেট, এটা ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে এটাতে সেটিং আছে, এখানে দেখেন ডাব্লিউপি রিসেট আছে, এটা ওপেন ডাব্লিউপি রিসেট টুলস, এখানে যাবেন, না হলে এখানে টুলসের ভিতরে ডাব্লিউপি রিসেট অটোমেটিক চলে আসবে। আসার পরে এখানে নিচে আসবেন, নিচে আসে এখানে দেখবেন রিসেট নামে একটা অপশন আছে, এখানে লিখবেন হলো আপনার রিসেট। রিসেট লিখে রিসেট সাইট ক্লিক করবেন। আপনার যত থিম প্লাগইন আছে সব আগে ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে যাবে। ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করার পরে আপনি এলিমেন্টর আর এলিমেন্টর প্রো এলিমেন্ট বা আপনার যে এলিমেন্টর প্রো চালান এটা অ্যাক্টিভ করবেন। এই দুটো অ্যাক্টিভ করে যা আছে সব ডিলিট করে দিবেন, কোনো প্লাগইন রাখবেন না। প্লাগইন থেকে কনফ্লিক্ট করতেছে যার কারণে আসতেছেন, ঠিক আছে? আর এরপর যদি না হয় তাহলে আপনি অন্য কারো পিসি থেকে বা অন্য কোনো অ্যাক্সেস নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে কালকে আমি ফ্রেশ ওয়ার্ডপ্রেস তুলতে হবে, তাহলে ওয়ার্ডপ্রেসে কোনো জায়গায় সমস্যা হয়েছে, নাহলে আপনি এটা এবার করে দেখেন কি হয়। 90% কোনো প্লাগইন থেকে প্রবলেমটা হয়েছে, ঠিক আছে? জি স্যার। তারপর অন্য কেউ? আর কোনো কোশ্চেন? জি না স্যার। ওকে, গুড নাইট।